नूर जहाँ और नूर मोहब्बत दोनों जुड़े तुझसे पिया। पागल या जोगी मुझको कहो तुम, हाँ मेरा इश्क सबसे जुदा। तेरी ही खातिर लो 100 जन्म में, चाहे हो जो भी बला। ना मैं हूँ आशिक ना मैं दीवाना, कह दो मुझे जो पिया। तेरा मेरा है प्यार अमर, तू चाहे तो कदमों में सर रख दूं। ये जीवन क्या अगर मांगे तू, मेरी जान नजर कर दूं। तेरा मेरा है प्यार अमर। বিয়ের আসরে কন্যা কবুল বলবে এমন সময় গুলির শব্দে সবাই ভয়ে সদর দরজার দিকে তাকায়। সিজান কয়েকজন গুন্ডা ফান্ডা নিয়ে কন্যা ফাইনের দিকে এগিয়ে আসে। ফাইন ভয়ে নিজেকে গুটিয়ে নিচ্ছে। সিজান হাঁটতে হাঁটতে ফাইনের সামনে এসে দাঁড়ায়। সিজান সামনে আসতেই ফাইন মাথা নিচু করে ফেলে। সিজানের দিকে তাকানোর সাহস তার নেই। বিয়ের সাজে তোকে খুব সুন্দর লাগছে, এভাবে দেখার ইচ্ছে খুব ছিল, কিন্তু চেয়েছিলাম এভাবে আমার জন্য সাজবি, কিন্তু না, অন্যের জন্য সাজলি। খুব কষ্ট পাবে, খুব কষ্ট দিয়ে আমাকে। ফাইনের বাবা মাসুদ ইকবাল এমন সন্ত্রাসী আগন্তুককে দেখে রেগে যায়। এই সবের মানে কি? কে তুমি? আর আমার মেয়েকে এইসব বলছো কেন? আপনি আমাকে চিনবেন না আঙ্কেল, তবে আপনাকে সরি আঙ্কেল, আপনার মেয়ের বিয়ে এই ছেলের সাথে হচ্ছে না। হোয়াট? তোর সাহস কত বড়? তুই আমার বিয়ের আসর থেকে আমার বউকে বলছিস আমার সাথে তার বিয়ে হবে না? বরের কথা শুনে সিজান শান্ত ভঙ্গিতে তার হাতে রিভলভার দিয়ে তাকে চুপ করতে বলে। বউ কাকে বলছিস? বিয়ে হয়নি এখনো। যদি নিজের জীবন বাঁচাতে চাস চুপচাপ এখান থেকে পালিয়ে যা, না হলে জীবন নিয়ে ফিরতে পারবি। আমি কিন্তু তোমার সাথে ভদ্রভাবে কথা বলছি। তোমাকে আমার মেয়ে চেনে কি চেনে না তা জানার প্রয়োজন নেই আমার। তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাবে, না হলে আমি পুলিশকে ফোন করতে বাধ্য হব। পুলিশ আসতে আসতে তো অনেক সময় লাগবে, তার আগেই যদি সবাইকে মেরে ফেলি। সিজানের কথা শুনে ফাইনের বুক ধূপ করে ওঠে। সিজান এবার ফাইনের হাত ধরে। ফাইন বাধা দেয় না। চল আমার সাথে। সিজান স্টেজ থেকে ফাইনকে টেনে ওঠায়। ফাইনের বাবা সিজানের সামনে এসে দাঁড়ায়। আমার মেয়েকে নিয়ে যেতে দিব না তোমাকে। ও আঙ্কেল, তাহলে তো আপনাকে বাঁচিয়ে রাখবো না। সিজান মাসুদ ইকবালের দিকে রিভলভার তাক করতে ফাইন সামনে এসে দাঁড়ায়। মারবেন না আমার বাবাকে, আমি আপনার সাথে যাব। না ফারিন, তুই যাবি না। না বাবা, আমার কারণে তোমাদের কিছু হোক আমি চাই না। ও জান, মেলোটা আমার বন্ধ করে চলো। সিজান ফাইনকে টানতে টানতে বাহিরে নিয়ে এলো। কেউ আর বাধা দেওয়ার সাহস পেল না। সিজান ফাইনকে গাড়িতে উঠিয়ে কাজী অফিসের সামনে চলে আসে। ফাইনকে কাজী অফিসের ভিতরে নিয়ে আসে। ফাইন কিছু বলে না, চুপচাপ সব শুনে। এখানে সাইন করো মা। কাজীর কথা শুনে ফাইন একবার সিজানের দিকে তাকায়। আমার দিকে না তাকিয়ে তাড়াতাড়ি সাইন কর। আমি এভাবে বিয়ে করতে পারবো না। আপনার আমাকে বিয়ে করতে ইচ্ছে হলে অনুষ্ঠান করে বিয়ে করেন। বাহ বাহ, কথা বলছে তাহলে। ভালো ভালো, তোদের বাসা থেকে এখানে পর্যন্ত মাথা ঠান্ডা করে আছি। আমার রাগ উঠাইস না, রাগ উঠালে সব কিছু আমি রন্ধভণ্ড করে ফেলবো। আমার ভালো দিকটা দেখেছিস, খারাপ দিকটা এখনো তোর অজানা। খারাপ দিকটা জানলে সেটা তোর জন্য ভালো হবে না। সাইন কর। মনে তো হচ্ছে মেয়ে এই বিয়েতে রাজি না। আপনি মেয়েটাকে জোর করে বিয়ে করছেন। কাজী সাহেব, আপনি চুপচাপ আপনার কাজ করুন, বেশি মাতব্বরিগিরি করতে আসবেন না। সিজান ফাইনের দিকে রাগি চোখে তাকাতেই ফাইন সাইন করে দেয়। সিজান গুন্ডা ফান্ডাদের বিদায় দিয়ে ফাইনকে নিয়ে গাড়িতে ওঠে। সিজান চুপচাপ ড্রাইভিং করছে। পাশে একজন কখন থেকে যে আর দিকে তাকে দেখছে সে খেয়ালটুকু তার নেই। ফাইন মনে মনে ভাবছে, বাহ, এই হ্যান্ডসাম ছেলেটা আজ থেকে আমার স্বামী। রাগী ফেসে কি কিউট লাগছে। সিজান ফারিনের দিকে তাকায়। কি সমস্যা? এভাবে তাকিয়ে কি দেখছিস?
ছেলে মানুষ জীবনে দেখিসনি মনে হয়। হ্যাঁ আমি একটা, সামনে টাকা। সিজানের কথা শুনে ফারিনের লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। সিজান তাকে বেহায়ামি বলছে, ওর বলতে ইচ্ছে করছে। আমার জামাইয়ের দিকে সারাক্ষণ তাকিয়ে থাকবো, তাতে তোর কি? হ্যাঁ, সিজান ফারিনকে নিয়ে নিজের বাসায় চলে আসে। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজায়। কিছুক্ষণ পর চাচা এসে দরজা খুলে দেয়। চাচার 2 হাতে লুঙ্গির কুচি ছিল, হয়তো সময়ের অভাবে লুঙ্গি কুচি দেওয়া হয়নি। চাচা লুঙ্গির কুচি ছেড়ে 2 হাত দিয়ে চোখ ডলে দেয়, যেন সে অবাক করার মতো কিছু দেখছে। তাই এখন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। আর এইদিকে চাচার লুঙ্গি সুযোগ পেয়ে নিচে পড়ে যায়। ফারিন চোখ বড় বড় করে তাকায়। সিজান ফারিনকে ধরে ঘুরিয়ে পিছন দিকে ঘুরিয়ে দেয়। সিজান রাগী চোখে চাচার দিকে তাকায়। চাচা তোমার না বলেছি লুঙ্গি না পড়তে, যার তার সামনে লুঙ্গি খুলে যায়। এই লুঙ্গি কেন পরো তুমি? স্টার্ট আপ বাতিজা, আমার লুঙ্গি খুলবে নাকি ঝুলে থাকবে সেটা আমার বিষয়, তুই লুঙ্গি নিয়ে নাক গলাবি না। এতক্ষণে জরিনা এসে হাজির হয়। চাচার দিকে তাকিয়ে ছিছি করে আরেক দিকে তাকায়। এই চাচা, আপনি সব কি শুরু করছেন? যখন তখন লুঙ্গি খুলে বসে থাকেন, এমন যেন আমি কিন্তু আর থাকবো না, চলে যাব। চাচা জরিনের কথা শুনে রেগে যায়, নিচে থেকে লুঙ্গি উঠিয়ে পড়ে। জরিনা মাথায় একটা ঠুয়া মারে। তোকে টাকা লাগবে না, তোকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। জুইনা বানু, চাচা তোমরা বেশি কথা না বলে এইদিকে তো তাকাও। তোমাদের ভাতিজার বউটারে একটু বরণ তো করে নিবা নাকি? সিজান কথা শুনে চাচা জরিনা দুজনে সদর দরজা দিয়ে তাকায়। ভাইজান, সত্যি সত্যি এটা আপনার বউ? ও মা, কি সুন্দর! তাই সরেন, আমি সামনে যাই একটু দেখি। জরিনা বানু চাচানে সরিয়ে ফারিনের কাছে যায়। অক্সিজেন মাই লর্ড, এভাবে রাতে একটা মেয়ে এনে তুই আমার বাচ্চাদের বউ বানিয়ে দিবি আর আমি বিশ্বাস করে নিব? কবে নাই। তুমি বিশ্বাস করলেই বাকি, না করলেই বাকি। সিজান ফারিনের হাত টেনে ধরে সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমে নিয়ে আসে। ফারিন রুমের চারদিকে তাকিয়ে চোখ বুলিয়ে নেয়। এই রুমটাই তাহলে আজ থেকে তার। যা ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে নি। ফারিন দাঁড়িয়ে আছে, ওর তো এখানে কোনো কাপড় নেই, চেঞ্জ করে ও কি পরবে? কি হলো, দাঁড়িয়ে রইলি কেন? আমার তো এখানে কোনো জামা নেই। পাশের আলমারিটা খুলে দেখ, পেয়ে যাবি। ফারিন আলমারি খুলে দেখে অনেকগুলো শাড়ি, সালোয়ার কামিজ। ফারিন দেখে অবাক হয়ে যায়, এগুলো কার, এখানে কেন? ফারিন আর কিছু না ভেবে একটা সালোয়ার কামিজ দিয়ে ওয়াশরুমে চলে যায়। ফারিন ওয়াশরুম থেকে এসে রুমে সিজানকে দেখতে পায় না। সে এসে বিছানায় বসে। কিছুক্ষণ পর জরিনা বানু এসে ডাক দেয়। ভাবিন, ভাইজান আপনারা নিচে খাবার খাওয়ার জন্য ডাকছে। আচ্ছা, আসতেছি। ফারিন সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে দেখে ইমরান ডাইনিং টেবিলে বসে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। সিজানের দিকে তাকিয়ে দেখে একটা টি শার্ট ট্রাউজার পরে আছে। ফারিন বসতে পারছে না, এগুলো চেঞ্জ করলো কখন? দাঁড়িয়ে না থেকে বসে খাবার খাও। ফারিন সিজানের পাশে চেয়ারে বসে পড়ে। বাতিজা, সত্যি সত্যি কি এই মেয়ে তোর বউ? ফারিন, চাচাকে বলো তো তুমি আমার কে? ফারিন শান্ত কণ্ঠে চাচার দিকে তাকিয়ে বলে, চাচা, আমি ওনার বউ। কিন্তু প্রশ্নটা তো থেকে যায়, এভাবে বিয়ে করলি কেন? সিজান চাচার কথা শুনে ফারিনের দিকে তাকায়। ফারিন মাথা নিচু করে বলে, আসলে ওর বাবা ওকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছিল, তাই আমরা পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলি। কি, আমার এত সুন্দর হ্যান্ডসাম বাতিদারকে পছন্দ হয়নি? কানা নাকি? ফাহিন, তোমার বাবা আবার কানা নয় তো? না চাচা, কানা নয়, ঠিকই আছে। খাওয়া শেষে সিজান উপরে নিজের রুমে চলে যায়। ফারিন কি করবে বুঝতে পারছে না, তারপরও এক প্রকার সাহস নিয়ে রুমে চলে আসে। সিজান বিছানায় বসেছিল। ফারিনকে দেখে বিছানা থেকে উঠে ফারিনের দিকে এগিয়ে আসে। সিজানকে এগিয়ে আসতে দেখে ফারিন ভয়ে এক ঢোক গিলে পিছোতে থাকে। ফারিন পিছোতে পিছোতে দেয়ালের সাথে এসে বাধা পায়। সিজান ফারিনের একদম কাছে চলে যায়। ফারিনের কোমরে হাত দিয়ে ফারিনকে নিজের সাথে মিশিয়ে ফেলে। ফারিনের পুরো শরীরে বিদ্যুতের শক লাগার মতো অনুভূতি হয়। সে ফ্রিজ হয়ে দাঁড়িয়ে থাকে। সিজান ফারিনের কোমরে এক চাপ দেয়। ফারিন আহ করে শব্দ করে ওঠে। সিজান ফারিনের ঠোঁটে আঙুল দিয়ে চুপ করিয়ে দেয়। সিজান কথাবার্তা ছাড়াই হুট করে ফারিনকে কুলে তুলে নেয়। ফারিন কিছু বলতে চাইলে সিজান সে সুযোগ দেয় না। ফারিনের ঠোঁট জোড়া নিজের ঠোঁট জোড়া দিয়ে বন্ধ করে দেয়। এক নতুন অনুভূতি ফারিনের মনে জাগ্রত হয়, যে অনুভূতির সাথে সে পূর্ব থেকে পরিচিত নয়। সে আবেশে চোখ বন্ধ করে ফেলে। সিজান ফারিনকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। ফারিনের ওড়নাটা টান দিয়ে সরিয়ে ফেলে।
ফাইনের ঠোঁট ধরে নিজের আয়ত্তে নিয়ে আসে। ফাইনের দু হাত সিজান নিজের দু হাত দিয়ে বিছানায় চেপে ধরে। হঠাৎ করে সিজান ফাইনের কাছ থেকে দূরে সরে আসে। ফাইনকে টান দিয়ে বিছানা থেকে উঠিয়ে দেয়। যা নিচে বিছানা করে ঘুমা। সিজান ফাইনের দিকে বালিশ আর একটা কাঁথা ছুঁড়ে মারে। ফাইন কিছুই বুঝতে পারে না হঠাৎ করে কি এমন হলো যে তার সাথে এমন বিহেভ করছে। ফাইনের চোখে বৃষ্টি নামবে নামবে অবস্থা, যা সিজানের চোখ এড়ায়নি। একদম ঠঙের কান্না কাঁদবি না, যেটা করতে বলেছি সেটা করে শুয়ে পড়। ফাইন কাঁথা বালিশ নিয়ে নিচে চুপচাপ শুয়ে রইল। সে এখন বুঝতে পারছে কেন সিজান এমন করছে। যখন ভালোবাসতে চেয়েছিল তখন তো সে সাড়া দেয়নি, এখন তো সে সিজানের ভালোবাসার পাওয়ার যোগ্যই না। ফাইন এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। গভীর রাত, রুম অন্ধকারে তলিয়ে আছে। সিজান বালিশের নিচ থেকে ফোনটা নিয়ে টর্চ অন করে। সিজান বিছানা থেকে নেমে ফাইনের কাছে গিয়ে বসে। ঘুমন্ত ফাইনকে অসম্ভব ভালো লাগছে সিজানের কাছে। সিজান ফাইনকে কোলে তুলে নেয়। ফাইন একটু নড়ে ওঠে। সিজান ফাইনকে বিছানায় এনে শোয়ায়। ফাইনকে জড়িয়ে ধরে নিজেও পাশে এসে শুয়ে পড়ে। সকালের ঝলমলে রোদ জানালা ভেদ করে ফাইনের চোখে মুখে এসে পড়ে। ফাইনের ঘুম ভেঙে যায়। আড়মোড়া ভেঙে বিছানায় উঠে বসে। হঠাৎ করে ফাইনের মাথায় সে বিছানায় কেন? সে তো রাতে নিচে ঘুমিয়েছিল, বিছানায় এলো কিভাবে? ফাইনের মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। নিশ্চয়ই সিজান এনেছে, সিজান ছাড়া আর কেই বানবে। ফাইন হাসি মুখে ফ্রেশ হতে যায়। ওয়াশরুম থেকে আসতেই নিচ থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পায়। ফাইন তার বাবার কণ্ঠ শুনতে পায়। ফাইন রুম থেকে বের হতে নিলেই সিজান সামনে এসে পড়ে। বাবা এসেছে? সাথে পুলিশ নিয়ে এসেছে আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। আমি তার মেয়েকে বিয়ের আসর থেকে জোর করে তুলে দিয়েছি, পুলিশ তো আনবে। এখন কি হবে? কিছুই হবে না, তুই নিচে গিয়ে সবার সামনে বলবি আমি তোকে জোর করে তুলে আনবি, তুই স্বেচ্ছায় আমার সাথে এসেছিস। এর যদি বিপরীত কিছু বলিস তাহলে তোর বাবার সাথে খুব খারাপ কিছু হয়ে যাবে। আচ্ছা। সিজান ফাইনকে নিয়ে নিচে চলে আসে। ফাইনকে দেখে তার বাবা দৌড়ে ফাইনের কাছে আসে। ফাইন, এই শয়তানটা তোর সাথে খারাপ কিছু করেনি তো? অফিসার, এক্ষুনি এই শয়তানটাকে অ্যারেস্ট করুন। কেন অ্যারেস্ট করবে? তুই আমার মেয়েকে জোর করে তুলে এনেছিস। শ্বশুর মশাই, আমি আপনার মেয়েকে জোর করে তুলে আনিনি, আপনার মেয়ের মুখ থেকেই শুনুন। ফারিন, মা তুই বল, ও তোকে তুলে এনেছে। না বাবা, ও আমাকে তুলে আনেনি। আমি ওকে ভালোবাসি, তাই আমি নিজ ইচ্ছায় ওর সাথে এসেছি। আর এখন ও আমার স্বামী, আমি এখন থেকে এখানেই থাকবো। সিজান অবাক দেখে ফাইনের দিকে তাকায়। ও তো এত কিছু বলতে বলেনি, তাহলে ফাইন এসব কেন বলছে? ফারিন, কি বলছিস এইসব? নিশ্চয় শয়তানটা তোকে ভয় দেখিয়েছে। না বাবা, ভয় কেন দেখাবে? এবার সিজান মুখ খুলল। শুনলেন তো অফিসার, আর কোনো কথা থাকতে পারে না, আপনারা প্লিজ এবার যেতে পারেন। পুলিশ অফিসার সহ ফাইনের বাবা হতাশ হয়ে চেয়ে যায়। সিজান ভাবছিল এবার হয়তো ফাইন কেঁদে একাকার করবে, কিন্তু না, তেমন কোনো লক্ষণই দেখতে পেল না। ফাইন সিঁড়ি বেয়ে রুমে চলে যায়। পেছন পেছন সিজানও ফাইনকে রুমে দেখতে না পেয়ে সে ব্যালকনিতে চলে যায়। ওকে তো আমি এত কথা বলতে বলিনি। সিজানের কণ্ঠ শুনে ফাইন সিজানের দিকে না তাকিয়ে জবাব দেয়। শুধু ওই কথাটা বললে হয়তো কথাটা মজবুত হতো না, কিন্তু এখন অনেক মজবুত হয়েছে। তাছাড়া তারাও আর আমাকে এখান থেকে নিয়ে যেতে পারেনি। সিজান ফাইনের কথা শুনে কিছু না বলে পেছন থেকে এসে ফাইনকে জড়িয়ে ধরে। ফাইনের চুলে মুখ ডুবায়। ফাইন হালকা কেঁপে ওঠে। সে ফ্রিস্ট হয়ে দাঁড়িয়ে আছে। তোমার পিছনে কত ঘুরলাম, কতবার যে ভালোবাসি বললাম, কিন্তু তুমি আমাকে পাত্তাই দিলে না, একটুও ভালোবাসলে না। কি করলে? অন্য কাউকে বিয়ে করার জন্য বিয়ের আসরে বসেছিলে। এমন করলে ফারিন? ভালোবাসো না ঠিক আছে, কিন্তু অন্য কাউকে বিয়ে করবে এটা আমি মানতে পারবো না। ভালোবাসি তো, অন্য কারো কিভাবে হতে দিই? সিজানের কথা শুনে ফাইনের চোখে জল টলমল করে। সে পিছন ঘুরে সিজানকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। নিচ থেকে চাচার চিৎকারের আওয়াজ শুনে সিজান ফাইনকে ছেড়ে দৌড়ে নিচে আসে। সাথে ফাইনও নিচে এসে চাচার দিকে তাকিয়ে সিজান রেগে যায়। ফাইনকে পেছন দিকে ঘুরিয়ে চাচাকে উদ্দেশ্য করে বলে, চাচা এইসব কি? সকাল সকাল হাফ প্যান্ট পরে চিৎকার করছো কেন? চিৎকার কি উলালা করি? হ্যাঁ, আমার লুঙ্গি কই? ঘুম থেকে উঠে দেখি আমার লুঙ্গি নেই। তোরা আমার লুঙ্গিকে কি করলি? তোরা আমার লুঙ্গিকে সহ্য করতে পারিস না, আমি শিওর তোরা আমার লুঙ্গি নিলি। চাচা আসলে কি পাগল হয়ে গেছে, নাকি আপনারা ভূতে দর্শী?
কি করে গে? আমরা আপনার লুঙ্গি কেন নেব? আমরা কি লুঙ্গি পরে যখন তখন আপনার লুঙ্গি খুলে যায় আর শব্দ সামলা দেয়? জয়না বানুর কথা শুনে চাচা ফুলে ওঠে। সে চিল্লিয়ে সবার মাথা খারাপ করে দিচ্ছে। শেষে সবাই লেগে পড়ে চাচার লুঙ্গি খুঁজতে। সবাই চাচার রুমে এসে হামলা শুরু করে। এমন সময় জয়না বানু চিৎকার দিয়ে ওঠে। চাচা লুঙ্গি পাইছি। সবাই বিছানার নিচে উকি দিয়ে দেখে চাচার লুঙ্গি বিছানার নিচে অবস্থান করছে। সিজান চাচার দিকে রাগী চোখে তাকায়। চাচার লুঙ্গি খাটের নিচে, অথচ সে এতক্ষণ ধরে তাদের সবাইকে দোষ দিয়ে যাচ্ছে। চাচা, তোমার লুঙ্গি খাটের নিচে, আর তুমি আমাদের দোষ দিচ্ছ। আমার লুঙ্গি খাটের নিচে কি রয়ে গেল? হ্যাঁ, হাই আল্লাহ, এই বাড়ি থেকে এখন ভূতের নজর লাগছে। ভাইজান, আমি এই বাড়িতে থাকবো না, চলে যাও। জয়ীরা বানানো, তুমি চুপ করো আর নিজের কাজে যাও। এই চাচার লুঙ্গি চাচা নিজেই ঘুমের ভেতরে খাটের নিচে ফেলে দিয়েছে। ভূত টুত কিচ্ছু না। চাচা তো হাগলের মতো কাজকাম করে কেন? লুঙ্গি খুলে তো খুলে, এখন আবার খাটের নিচে ফেলে রাখে। জয়না বানু, তুই চুপ করবি নাকি তোর চাকরি নট করে দেন? সবাই ব্রেকফাস্ট টেবিলে বসে আছে। এমন সময় সিজান ফারিনকে উদ্দেশ্য করে বলে, আমার খাবার ফারিন সার্ভ করবে। ফারিন, ওঠো। সিজানের কথা শুনে ফারিন চেয়ার থেকে ওঠে। সিজানের খাবার সার্ভ করে দেয়। ফারিন সিজানের পাশে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছো কেন? বসে এবার নিজের খাবার খাও। ব্রেকফাস্টের পর সিজানের ফোনে রিং বেজে ওঠে। সিজান ফোন হাতে নিয়ে দেখে তার আম্মু ফোন দিয়েছে। সিজানের আম্মু আব্বু লন্ডনে থাকে, সিজানকেও যেতে বলেছে, কিন্তু সিজান যায়নি, কারণ সে মায়ে পড়ে গেছে যে এই দেখে থাকে। সিজান ফোনটা কানে নিয়ে রিসিভ করতেই অপর পাশ থেকে তার আম্মুর ঝাঁঝালো কণ্ঠ শুনতে পায়। কি শুনি সিজান, তুমি নাকি বিয়ে করেছো? এত বড় সাহস, আমাকে না জানিয়ে তুমি বিয়ে করো? আম্মু, তোমার বৌমা কিন্তু অনেক সুন্দর। আগে দেখলে তুমি ছেলের ওপর রাগ করেই থাকতে পারবে না। একদম আমাকে পাম দিবি না। এবার বল, হুট করে কেন বিয়ে করে ফেললি? আরে, তোমার বৌমা আর অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছিল, তাই তুলে এনে নিজেই বিয়ে করে ফেললাম। ভালো করেছি না বলো? ওই বুড়া ব্যাটার তো দেখি অনেক সাহস, আমার ছেলেকে রেখে অন্য আরেকজনের সাথে তার মেয়ের বিয়ে দেয়। সেই জন্যই তুলে আনলাম। ভালো করছিস। এখন আমার বৌমাকে ফোনটা দে তো, একটু আলাপ করি। সিজান বুঝতে পারে তার আম্মুর রাগ অলরেডি কমে গেছে। ওকে আম্মু, দিচ্ছি। সিজান রুমে গিয়ে ফারিনকে ফোনটা দেয়। এই নাও, আবার আম্মু ফোন দিয়েছে, কথা বলো। আপনার আম্মু? কি বলবো আমি? যা ইচ্ছে বলো, নাও। ফারিন সিজানের হাত থেকে ফোনটা নিয়ে কানে ধরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি? আমিও। তা কি শুনছি, তুমি নাকি আমার ছেলের মাথা পাগল করে দিয়েছো? সিজানের আম্মুর কথা শুনে ফারিন হকচকিয়ে যায়। ফারিন সিজানের দিকে তাকায়। কি হলো, কথা বলছো না কেন? শোনো, আমার ছেলেকে পাগল করো আর যাই করো, ওর খেয়াল রাখবে ঠিক মতো। ও যেন ঠিক মতো খায় দায়, খেতে না চাইলে জোর করে খাওয়াবে। ভালোবাসার কথাটা আমি বললাম না, সেটা তুমি অবশ্য বাসবে, জানি। জি। ফারিন, আমি বাইরে যাচ্ছি, একটু কাজ আছে। আচ্ছা। সিজান বাহিরে যাওয়ার জন্য পা বাড়ায়, তারপর হঠাৎ করে দাঁড়িয়ে যায়। ফারিন, জি। তোমার জামাই বাইরে যাচ্ছে আর তুমি তাকে ভালোবাসা না দিয়ে বিদায় করছো? এটা তো ঠিক না। কেমন বউ তুমি? হ্যাঁ, মানে? আমার কাছে আসো, মানে বুঝাচ্ছি। কেন? আসতে বলেছি। সিজানের কথা শুনে ফারিন হকচকিয়ে যায়। ফারিন সিজানের কাছে এসে দাঁড়ায়। সিজান হুট করে ফারিনকে জাপটে ধরে। সিজানের এমন কাণ্ডে ফারিন হতবাক, সে ফ্রিজড হয়ে যায়। আরে, তুমি জড়িয়ে ধরছো না কেন? জড়িয়ে ধরো। ফারিন কাঁপা কাঁপা হাত দুটি আস্তে সিজানের পিঠে রাখে। শরীরে কি শক্তির অভাব পড়েছে? শক্ত করে জড়িয়ে ধরো। সিজানের কথা মতো ফারিন এবার একটু শক্ত করে জড়িয়ে ধরে। কিছুক্ষণ এভাবে থেকে সিজান সরে আসে, তারপর হুট করে ফারিনকে দেয়ালে জাপটে ধরে। ফারিনের ঠোঁট জোড়া নিজের ঠোঁটের ভাঁজে লুকিয়ে ফেলে। ফারিনের চোখ বড় বড় হয়েছে। ঘটনা এত হুট করে হয়েছে যে সে কিছুক্ষণ বুঝতেই পারেনি কি হচ্ছে তার সাথে। সিজান ফারিনের ঠোঁট জোড়া শুষে নিচ্ছে, আর ফারিন চোখ বন্ধ করে তাতে সায় দিচ্ছে। সিজান ফারিনের ঠোঁট ছেড়ে দিয়ে সরে আসে। সিজান তাকিয়ে দেখে ফারিন এখনো চোখ বন্ধ করে আছে। সিজান হেসে বের হয়ে যায়। প্রায় অনেকক্ষণ সিজানের সারা শব্দ না পেয়ে ফারিন চোখ খুলে তাকায়। না, সিজান নেই। কোথায় গেল? চলে গেল? ফারিন হেসে নিজের ঠোঁটে হাত বোলায়। কিছুক্ষণ আগের কথা মনে পড়তেই তার লজ্জা লাগছে। কিছুক্ষণ আগে সিজান তার খুব কাছে ছিল, অনেক কাছে ছিল, যতটা কাছে থাকলে বিপরীত জনের নিঃশ্বাসের শব্দ শোনা যায়
ফারিন বিছানায় শুয়ে অতীতে ডুব দেয়, যেখানে সিজানের সাথে তার প্রথম দেখা হয়। সেদিন ছিল ঝুম বৃষ্টির দিন। সন্ধ্যাবেলা ফারিন কোনো এক কারণে বাইরে বের হয়েছিল, কিন্তু কাজ শেষে বাড়িতে ফিরতে যত বিপত্তি ঘটে। ঝুম বৃষ্টি শুরু হয়। ফারিন বৃষ্টি থেকে আশ্রয় নিয়ে রাস্তার পাশে বন্ধ দোকানের ছাউনির নিচে যায়। সেখানে আগে থেকে একজন ছেলে ছিল। ছেলেটাকে দেখে ফারিন কিছুটা ভয় পেয়ে যায়। একা একটা পেশে এই ছেলেটা তার সাথে কিছু করবে না, কি এখন বিশ্বাস আছে? ফারিন ভাবলো এখানে দাঁড়াবে না। সে আশেপাশে তাকালো, না, আশেপাশে আশ্রয় নেওয়ার মতো, বৃষ্টি থেকে বাঁচার মতো কোনো কিছুই নেই। অগত্যা ফারিন বুকে সাহস সঞ্চয় করে সে দোকানের ছাউনির নিচেই দাঁড়ায়। ফারিন আর চোখে ছেলেটার গতিবিধি লক্ষ্য করছে। কোনো খারাপ কিছু দেখলে সে চিৎকার করে এক দৌড় দেবে। ফারিন যতবারই আর চোখে তাকায়, দেখে ছেলেটা ড্যাব ড্যাব করে তার দিকে তাকিয়ে আছে। ফারিনের ছেলেটাকে দেখে এখন মোটেও সুবিধার মনে হচ্ছে না। আরো কিছুক্ষণ যাওয়ার পরেও ফারিন একই ঘটনা খেয়াল করে। ফারিন এবার সাহস করে ঠিক করে ছেলেটাকে কয়েকটা কথা শুনিয়ে দেবে। যেই ভাবা সেই কাজ করতে যেতেই কয়েকটা ছেলে কোথা থেকে হুড়মুড়িয়ে ছাউনির নিচে চলে আসে। ফারিন হকচকিয়ে যায়। এবার ফারিনের মনে তীব্রভাবে ভয় ঢুকে যায়। এতগুলো ছেলের মধ্যে সে একা। ভয়ে তার হাত পা কাঁপা শুরু হয়ে যায়। সে ঠিক করলো এখানে আর এক মুহূর্ত দাঁড়াবে না। ফারিন ছাউনির নিচ থেকে বের হয়ে যায়। এই ঝুম বৃষ্টিতে সে পিছনে না তাকিয়ে দ্রুত হাঁটছে। হঠাৎ করে পেছন থেকে কেউ ডেকে ওঠে, এই যে ম্যাডাম, কোথায় যাচ্ছেন? ফারিন না শোনার ভান করে দ্রুত হাঁটছে। তখনই ছেলেগুলি দৌড়ে এসে তার সামনে দাঁড়ায়। ফারিন ভয়ে দাঁড়িয়ে যায়। ব্যাপার কি ম্যাডাম, আমাদের দেখেই পালাচ্ছেন কেন? আমরা সাউনের নিচে গেলাম আপনার জন্য, অথচ আপনি আমাদের দেখেই পালিয়ে যাচ্ছেন। এটা মোটেও আশা করিনি, তাই না রে? করে ঠিক কইছ। তৃতীয় একটা ছেলে বলে ওঠে, এই এত কাহিনী না পিছিয়ে মাইয়াটারে তাড়াতাড়ি উঠাই নে, কেউ আবার চলে আসবে। ছেলেগুলোর কথা শুনে ফারিনের কলিজার পানি শুকিয়ে যায়। সে বুঝতে পারছে আজ তার সাথে খুব খারাপ কিছু ঘটতে চলেছে। দেখুন, আজে বাজে কথা না বলে আমার রাস্তা থেকে সরে দাঁড়ান, আমাকে যেতে দিন। এত সুন্দর একটা পাখি টেস্ট না করে এমনি এমনি ছেড়ে দেব? ছেলেগুলো এগিয়ে এসে ফারিনের হাত চেপে ধরে। ফারিনকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। ফারিন জোর করে তাদের হাত থেকে ছুটতে পারছে না। নায়ক আসিবার পূর্বে নায়িকাকে গন্ডাগুলো নিয়ে চলে গেল, এমন তো হতে নিয়ে যাব না। পেছন থেকে তেজি গলায় কারো মুখে এসব কথা শুনে ছেলেগুলো পিছনে ঘোরে, সাথে ফারিনও। ফারিন প্রথমে একলা যে ছেলেটাকে দেখেছে, সেই ছেলেটাই উপরিক্ত কথাগুলো বলছে। কে রে ভাই তুই? কিসের ফিল্ম ডায়লগ মারতে আসলি তুই? যা ফুট এখান থেকে, না হলে এমন মার মারবো বেঁচে ফিরতে পারবি না। আমি আর ফিল্মি ডায়লগও মারবো না, তোদের হাতের মারও খেতে চাই না। মেয়েটাকে ছেড়ে দিয়ে ও চলে যা, তোরাও যা, আমিও যাই। সবাই উচ্চস্বরে হেসে ওঠে, যেন ছেলেটা কোনো জোকস বলছে। মেয়েটাকেও ছাড়বো না, তোকেও ছাড়বো না, ওই মার শালারে। ছেলেটা তার পিছনে পকেট থেকে একটা রিভলভার বের করে আকাশের দিকে তাক করিয়ে চালিয়ে দেয়। গুলির শব্দ হতেই ছেলেগুলো উধাও হয়ে যায়। ফারিনও কানে হাত দিয়ে চোখ বন্ধ করে ফেলে। যখন চোখ খুলে দেখে ছেলেটা তার খুব কাছে। ফারিন ভয় পেয়ে পিছনে চলে যায়। আমার নামটা জেনে রাখো, সৃজান আমার নাম। তোমাকে খুব ভালো লেগেছে আমার, আমি তোমাকেই বিয়ে আজকে একলা ছেড়ে দিচ্ছি, আর কখনো তোমাকে ছাড়বো না। গুড বাই। সত্যি সত্যি সিজান ফারিনকে বিয়ে করেছে। সায়নী ফারিনকে নিজের করেই নিয়েছে। সেদিন খুব ভয় পেলেও এখন সেদিনের কথা মনে পড়লে খুব হাসি পায় ফারিনের। আমার সামনে তো একবারও হাসতে দেখি না, আর আমার অগোছরে তো দেখি ঠিকই হেসে বেড়াও। আমি না থাকলে দেখি খুব খুশি থাকো। সিজানের বলা কথাগুলো শুনে ফারিন হকচকিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ায়। সিজান ফারিনের কাছে এগিয়ে এসে দাঁড়ায়। তা কি নিয়ে আসছো আমাকেও বলো। না মানে, আচ্ছা বাদ দাও, অনেকক্ষণ হাসি খুশি ছিলে, এখন একটু আমাকে খুশি করো। কিভাবে? মাথা নিচু করে জবাব দেয়। সিজান হুট করেই ফারিনের কোমরে হাত দিয়ে নিজের সাথে একদম মিশিয়ে ফেলে। ফারিন কেঁপে ওঠে। জানো না বুঝে কি করছেন? ঠোঁটে দিতে হবে না, তুমি ঘাটে দিলেই হবে। পারবো না। পারবি না মানে? সিজান হঠাৎ করে ফারিনকে ধাক্কা দিয়ে নিচ থেকে সরিয়ে ফেলে। এমন আকস্মিক ধাক্কায় ফারিন হতবাক হয়ে যায়। সে বিছানায় গিয়ে পড়ল। দিতে হবে না, থাক তুই। সিজান এই কথা বলে হন হন করে রুম থেকে বের হয়ে যায়। ফারিন সিজানের যাওয়ার দিকে তাকিয়ে থাকে।
যখন ইচ্ছে হয় কাছে আসে, আবার যখন ইচ্ছে হয় দূরে ছুঁড়ে মারে। মাথায় কখন কি ঘুরে হয়তো নিজেও জানে না। ফারিন রুম থেকে বের হয়ে আসে, সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। চাচা সোফায় বসে আছে। ফারিন এসে চাচার সামনের সোফায় এসে বসে। ফারিনকে দেখে চাচা হেসে জিজ্ঞেস করে, কি অবস্থা বাতিজি, সব ঠিকঠাক? জি, সব ঠিকঠাক। মোটেও ঠিকঠাক হচ্ছে না। সিজনকে দেখলাম রেগে কোথাও যাচ্ছে। আপনার ভাতিজার কথা বলে লাভ নাই। ওনার মাথায় বড় ধরনের সমস্যা আছে। এই মাথা ভালো থাকে তো এই মাথায় সমস্যা দেখা যায়। কি বলো, সত্য নাকি? এত বছর বাতিজার সঙ্গে থাকলাম, অথচ আমি বাতিজার এই সমস্যার কথাটা জানলামই না। তাহলে এই বাসায় থেকে কি লাভ যদি বাতিজার সমস্যার কথা জানতে না পারি? চাচা, ওনারে ডাক্তার দেখানো উচিত। আজকে আসুক বাসায়, শুধু ডাক্তার না, কবিরাজের 14 গোষ্ঠী দেখাম। ফারিন চাচার কাছ থেকে উঠে এসে ছাদের দিকে যায়। ছাদে এসে দোলনায় বসে, নীল সাদা আকাশের দিকে তাকিয়ে ভাবনায় ডুব দেয়। বৃষ্টির সেই সন্ধ্যার পর সিজনের সাথে ফারিনের আর দেখা হয়নি, যার কারণে ফারিন সিজনকে একদম ভুলেই গিয়েছে। কেউ একজন যে তাকে সেই সন্ধ্যায় অনেক বড় বিপদ থেকে রক্ষা করেছে, তাকে অনেক বড় একটা ট্রেড দিয়ে গেছে, সেটা সে ভুলেই গিয়েছিল। ফারিন প্রতিদিনের ন্যায় আজকেও রিক্সা দিয়ে ভার্সিটিতে যাচ্ছে। হঠাৎ কেন জানি তার মনে হচ্ছে তাকে কেউ ফলো করেছে। ফারিন আশেপাশে পিছনে তাকায়, না কাউকেই তো মনে হচ্ছে না তাকে ফলো করেছে। ফারিন ভার্সিটি গিয়ে ক্লাস করে, রিক্সা করে বাড়িতে আসার সময় রওনা দেয়। হঠাৎ করে কেউ একজন লাফ দিয়ে তার রিক্সায় উঠে পড়ে। ফারিন ভয় পেয়ে লাফ দেয়। সে পড়ে যেতে নিলে পাশে বসে মানুষটা তার কোমর চেপে ধরে পড়ে যাওয়া থেকে বাঁচায়। কে আপনি? এভাবে রিক্সায় উঠলেন কেন? মামা, রিক্সা থামান। এলি, তুমি আমাকে চিনতে পারছো না? সেদিন সন্ধ্যায় এত বড় একটা বিপদ থেকে রক্ষা করলাম, অথচ তুমি একটা ধন্যবাদ পর্যন্ত দাওনি। ফারিনের এবার সেই সন্ধান দেখা চেহারার সাথে আজকের লোকটার চেহারার মিলাই না, একদম ঠিক আছে। কি হলো, এভাবে হাঁ করে তাকিয়ে আছো কেন? আপনাকে আমার ভয় করছে। আপনার কাছে এখন নিশ্চয়ই রিভলভার আছে। রিভলভার দিয়ে আমি কাউকে মারি না, এটা ভয় দেখানোর জন্য রাখি। সত্যি? আরে হ্যাঁ সত্যি। শোনো, তোমার সাথে বেশি দূর পর্যন্ত যেতে পারবো না, তোমার নম্বরটা দাও। নাম্বার দিয়ে কি করবেন? তোমার সাথে কথা বলবো। বিয়ের আগে জানাশোনা একটা ব্যাপার আছে না? তোমাকে কি আমি হুট করে বিয়ে করবো নাকি? আমি তোমার প্রেমে পড়েছি, তুমি আমার প্রেমে পড়বে, তারপর আমাদের বিয়ে হবে। কি বলছেন এইসব? নাম্বারটা দাও তো। ওকে, তোমাকে কষ্ট করতে হবে না, আমি নিয়ে নিচ্ছি। সিজন ফারিনের হ্যান্ডব্যাগ থেকে ফোনটা বের করে নেয়। ফারিন কিছু বলতে পারছে না, শুধু হাঁ করে দেখা ছাড়া। হঠাৎ ফারিনের রিংটোন বেজে ওঠায় ফারিন নিজের ফোনের দিকে তাকায়। সিজান আমার নাম, সেভ করে দিয়েছি, রাতে কল দিব। সিজন ফারিনকে কিছু বলতে না দিয়ে ধপাস করে লাফ দিয়ে চলন্ত রিক্সা থেকে নেমে যায়। ফারিন চিল্লিয়ে ওঠে, আরে সাবধান, পড়ে যাবেন তো। সিজন ফারিনের দিকে তাকিয়ে এক মুচকি হাসি দেয়। ফারিন জোরে বলে ওঠে, পাগল হয়ে গেছেন? রিক্সা অনেক দূর চলে আসে। সিজন পেছনেই পড়ে থাকে। এই, কি সমস্যা তোমার? কারো কণ্ঠে উচ্চ আওয়াজ শুনে ফারিন হকচকিয়ে ভাবনার জগৎ থেকে ফিরে আসে। সামনে তাকিয়ে দেখে সিজন দাঁড়িয়ে আছে। কি? চাচাকে কি বললে? আমার নাকি মাথায় সমস্যা? আমার কাছে যাই মনে হলো আমি তাই বললাম। সিজন ফারিনের পাশের দোলনায় বসে। এমনটা কেন মনে হলো? যখন ইচ্ছে কাছে আসবে, আবার যখন ইচ্ছে দূরে ছুঁড়ে মেরে রাগ দেখাবে। মাথায় সমস্যা না থাকলে কেউ এমন করে? ফারিনের কথা শুনে সিজনের এখন হাসি পাচ্ছে। সিজন হাসি কন্ট্রোল করে বলে, দাঁড়াও। ফারিন হকচকিয়ে যায়। সে সিজনের দিকে তাকায়। দাঁড়াতে বলেছি। ফারিন হুট করে দাঁড়িয়ে যায়। সিজনও দাঁড়িয়ে যায়। তারপর হুট করে ফারিনকে কুলে তুলে নেয়। ফারিন ভেবাচাকা খায়। সে সিজনের দিকে তাকায়। সে সিজনকে বোঝার চেষ্টা করছে। সিজন নিজের ঠোঁটটা ফারিনের কাছে আনতে ফারিন অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। বলেও আর ওনার ইচ্ছেতে সাড়া দিব না। সবকিছু কি ওনার ইচ্ছে মতো হবে নাকি? কিস করবে, আবার দূরে সরিয়ে দিবে। সিজন ফারিনের মুখটা হাত দিয়ে ধরে সোজা করে। প্রেম করেছি আমার ইচ্ছাতে, ভালোবেসেছি আমার ইচ্ছাতে, বিয়েও করেছি আমার ইচ্ছাতে, আর এখন আদরও করবো আমার ইচ্ছাতে। সিজন এই কথা বলে ফারিনের ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয়।
ফাইন প্রথমে সাড়া না দিলেও এখন সাড়া না দিয়ে থাকতে পারল না। সেও সিজানের সাথে তাল মিলিয়ে সিজানের ঠোঁটে চুমো দিচ্ছে। সিজান ফাইনকে নিয়ে সিঁড়ি দিয়ে নেমে রুমে চলে আসে। রুমে আসতে যত সময় লেগেছে সেই সময়টুকু ফাইন সিজানের মুখের দিকে তাকিয়েছিল। সিজান রুমে এসে ফাইনের মুখের দিকে তাকায়। কি সমস্যা? এভাবে এক ধ্যানে আমার মুখের দিকে তাকিয়ে আছো কেন? কোনো সমস্যা নেই, এমনিতেই আমার ইচ্ছে করছিল তাই তাকিয়েছিলাম। ও তাই? বলতে বলতে সিজান ফাইনকে কোল থেকে নামিয়ে দেয়। যাও তো, আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে এসো। আচ্ছা। ফাইন সিজানের জন্য কফি বানাতে রান্নাঘরে চলে যায়। সিজান বিছানায় শুয়ে ভাবে, এই মেয়েটাকে আমি কষ্ট দিতে চাই, কিন্তু কোনোভাবেই কষ্ট দিতে পারছি না। কষ্ট দিতে গেলে উল্টো নিজেকে কষ্ট পেতে। আর এর আচার আচরণ দেখে মনে হচ্ছে আমাকে বিয়ে করে ও হাসি খুশিই আছে, অথচ আমি যে তাকে জোর করে বিয়ে করলাম এতে এর কোনো অভিযোগই নেই। সব যেন একদম ঠিকঠাক। এই মেয়েকে তো বুঝতেই পারছি না, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। ফাইন কফি নিয়ে এসে সিজানের দিকে বাড়িয়ে দেয়। এই নেন আপনার কফি। টেস্ট ভালো হয়েছে তো? চিনির পরিমাণ ঠিক আছে তো? আমি তো টেস্ট করে দেখিনি, তবে বলতে পারি ভালোই হবে। আন্দাজে কথা বলবে না একদম। এক্ষুনি খেয়ে দেখো সব ঠিক আছে কিনা। আমি খেয়ে দেখবো? আমার মুখের এটো খাবেন আপনি? কেন? খেলে কি সমস্যা? তোমার মুখে কি আঠা লেগে আছে যে আমি খেতে পারবো না? না সেটা না। আচ্ছা ধমক দিয়েন না, আমি একটু খেয়ে দেখতেছি। ফাইন কাপ থেকে এক চামচ কফি নিয়ে খেয়ে দেখে। না, খারাপ না, কফিটা ভালোই হয়েছে, ওনাকে দেওয়া যায়। সব একদম ঠিকঠাক, নিশ্চিন্তে খেয়ে দেখতে পারেন। সিজান ফাইনের হাত থেকে কফির কাপটা নিয়ে ফাইন ঠিক যেখানটায় চুমুক দিয়েছে সিজান ঠিক সেখানেই চুমুক দিয়ে কফি খেতে থাকে। অবশ্য বিষয়টা ফাইনের চক্ষু আড়াল হয়নি, সে ঠিকই দেখেছে। শোনো, রেডি থেকো, বিকেলে তোমাকে নিয়ে ঘুরতে বের হবো। আচ্ছা। শুধু আচ্ছা? খুশি হওনি মনে হচ্ছে? না হয়েছি তো, খুশি হব না কেন? না, মনে হলো আচ্ছা কথাটা আমার মুখে ছুঁড়ে মারলে। ভাবছিলাম খুশি হয়ে চুম্মা টম্মা কিছু দিবে। সিজানের কথা শুনে ফাইনের মনে হঠাৎ ভয় ঢুকে যায়। সে এখন কি করবে? তার এখন কি করা উচিত? সে কি এখন সিজানকে চুমু দেবে? চুমু না দিলে যদি সিজান আবার রেগে যায়? সিজান তাকিয়ে দেখে ফাইন কিছু নিয়ে গভীর ধ্যানে আছে। কি সমস্যা ভাই? আপনাকে এখন চুমু দিতে হবে? মানে? ফাইনের প্রশ্ন শুনে সিজান আশ্চর্য হয়ে যায়। কি বলছে এই মেয়ে? আপনি যে বলছেন আপনি ভেবেছেন খুশি হয়ে আপনাকে চুমু দিব, সেটা তো তখন করিনি, এখন করি। এই মেয়ে পাগল হয়েছো? কি সব আবুল তাবুল বকছো? ফাইন হুট করে সিজানের একদম কাছে চলে আসে। সিজান ভ্যাবাচাকা খেয়ে যায়। ফাইন তড়িৎ গতিতে সিজানের কানে চুমু দিয়ে দৌড়ে পালিয়ে যায়। সিজান হতবাক, সেখানে হাত দিয়ে হাঁ করে ফাইনের দৌড়ে পালিয়ে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। পরক্ষণে ঠোঁটের কোণে হাসি চলে আসে। সিজান রুম থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। এসে দেখে ফাইন চাচার সাথে বসে হেসে হেসে গল্প করছে। সিজান ভাবল ফাইনকে একটু ভয় দেখানো যাক। সিজান তার মুখে গম্ভীর ভাব নিয়ে ফাইনকে ডাক দেয়। ফারিন, তাড়াতাড়ি রুমে আসো। সিজানের গম্ভীর ডাক শুনে ফাইনের মনে কিছুটা ভয় ঢুকে যায়। সে সাথে সাথে সোফা থেকে উঠে দাঁড়ায়। তখন চাচা ফাইনের হাত টেনে সোফায় বসিয়ে কানে কানে বলে, কি রে, ওর মাথার সমস্যাটা কি এখনো আছে? ডাক্তার ডেকে নে, ইঞ্জেকশন মেরে দিব নাকি? না চাচা, বলেও এসব করা যাবে না, তাহলে রেগে যাবে। সিজান ওদেরকে ফিস ফিস করতে দেখে বন্ধ। ফিস ফিস করা বাদ দিয়ে রুমে আসলে খুশি হতাম। জি জি আসছি। ফাইন সিজানের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তখন এমন করলে কেন? কি করেছি? জানো না মনে হচ্ছে? চুমু দিলে তার উপর দৌড়ে পালিয়ে গেলে। চুমু না দিলেও দোষ, চুমু দিলেও দোষ। আসলে মাথায় অনেক বড় সমস্যা আছে। আপনি তো চাইছিলেন আমি যেন চুমু দিই। চুমু দিয়েছো ভালো কথা, কিন্তু ঠোঁটে না দিয়ে গালে কেন? আমার লজ্জা করে, পারবো না ঠোঁটে দিতে। আমি কিন্তু এখন খুব রেগে যাব। কেন রাখবেন? বুঝো না কেন রাখবো? সিজান ফাইনের কাছে এসে ফাইনের কোমর চেপে ধরে নিজের সাথে একদম মিশিয়ে ফেলে। ফাইন রেস্ট হয়ে দাঁড়িয়ে আছে। আমার দিকে তাকাও। ফাইন নিচু পাতা উপরে তুলে সিজানের দিকে তাকায়। আমি এখন তোমার ঠোঁটের চুমু দিতে চাই। যদি তোমার সায় থাকে তাহলে চোখ রাখবে, আর যদি তোমার সায় না থাকে তাহলে চোখ বন্ধ করে ফেলবে।
সিজান ফারিনের চোখের দিকে তাকায়। ফারিন চোখ বন্ধ করে না, সেও সিজানের চোখে চোখ রাখে। সিজান হেসে ফারিনের ঠোঁটে ছোট্ট করে একটা চুমু এঁকে ফারিনের কোমর থেকে নিজের হাত সরিয়ে দিয়ে ফারিনকে মুক্ত করে দেয়। ফারিন কিছু বলছে না, সে চুপচাপ দাঁড়িয়ে আছে। আসলে তার কি বলা উচিত সেটাই ভাবতেছে। সিজান যা বলছে ফারিন তো তাই মেনে নিচ্ছে। তারপরেও সিজান কেন এমন করছে সে ঘোড়ার মাথাও বুঝে উঠতে পারছে না। সিজান বিছানায় গিয়ে বসে। ফারিন এখনো সোজা হয়ে দাঁড়িয়ে আছে। তা দেখে সিজান মুখ খুলে বলল, কি এভাবেই দাঁড়িয়ে থাকবে? তো কি করব? হাত পাথর তো তোমার যা ইচ্ছে করতে পারো। সত্যি আমার যা ইচ্ছে করতে পারবো? হ্যাঁ। আবার রাগ করবেন না তো? রাগ করার মতো কিছু করলে তো রাগ করতেই হবে। তাহলে থাক, কিছু করব না। রাগ করলেই ভালো। ফারিন রুম থেকে বের হতে নিলে সিজান বাধা দেয়। তোমাকে যেতে বলেছি আমি। আপনাকে কেন বলতে হবে? আমার প্রয়োজন হলে আমি যাব না। তা কি প্রয়োজন শুনি? আমি এখানে থেকে কি করব সেটা বলেন। আমার সামনে বসে থাকবে, কিছুক্ষণ পর পর আমাকে চুমু খাবে, তারপর আবার বসে রাখবে, তারপর আবার চুমু খাবে। এই আপনার আর কোনো কাজ কাম নেই? শুধু চুমু চুমু করেন কেন সারাদিন? সিজান ফারিনের চোখের দিকে তাকায়। ফারিন চোখ বন্ধ করে না, সেও সিজানের চোখে চোখ রাখে। দেখো, এই চুমু নিয়ে আমাকে একদম খোঁটা দিবে না। তোমাকে বিয়ে করেছি কি বসিয়ে রাখার জন্য নাকি? তোমাকে বিয়ে করেছি তো সারাদিন চুমু খাওয়ার জন্য। কি বলছেন এইসব? আপনারে কি চুমুর রোগ ধরেছে নাকি? যা ইচ্ছে বলতে পারো, আই ডোন্ট কেয়ার। আল্লাহ, এই কোথায় এসে পড়লাম? তুমি আসুনি, তোমাকে জোর করে এনেছি। ও হ্যালো, এ কি কথা? শাহজাহান খান সিজানের বাড়িতে এসে ফারিনের নাম ধরে চিৎকার করে ডাকছে। চাচা নিচেই ড্রয়িং রুমে ছিল। অপরিচিত এই লোককে ফারিনের ডাকতে দেখে তিনি কিছুটা অবাক হন। তিনি এগিয়ে এসে জিজ্ঞেস করেন, কে আপনি? আর এইভাবে ফাইনের নাম ধরে ডাকছেন কেন? আমাকে আপনি না চিনলেও ফারিন চিনবে। ফারিন কোথায়? ফারিন, ফারিন। নিচ থেকে নিচের নাম উচ্চ আওয়াজে শুনে ফারিন রুম থেকে বের হয়ে আসে। উপর থেকে শাহজাহান খানকে দেখে ফারিন কিছুটা ভয় পায়। এই লোকটা হঠাৎ এখানে কেন এলো? ফারিনকে দেখে শাহজাহান খান হাসি দিয়ে বলে, এসো ফারিন, এসো। আজকে আমি তোমাকে নিতে এসেছি। ওই জিসানের বাচ্চা তোমাকে বিয়ের আসর থেকে জোর করে এনে এই বাড়িতে বন্দি করেছে। আজকে তোমাকে আমি এই বাড়ি থেকে নিয়ে যাব। চলো। শাহজাহান খানের কথা শুনে ফারিন ভয়ে হকচকিয়ে যায়। যেন বাসায় নেই, এই লোকটার হাত থেকে কে ছুটাবে কিভাবে? আপনি ভুল করছেন। আমাকে কেউ এখানে আটকে রাখেনি। এটা আমার স্বামীর বাসা। আমি আমার স্বামীর বাসায় আছি, ভালো আছি। আর হ্যাঁ, ওনাকে আমি ভালোবাসি। তো আমার আশা বাদ দিয়ে আপনি চলে যান। ফারিনের কথা শুনে শাহজাহান খানের মাথায় রাগ উঠে যায়। সে দৌড়ে এসে ফারিনের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। আমার বউ হওয়ার কথা ছিল তোর, আর তুই এখন অন্য কারো বউ হয়ে তাকে ভালোবাসলি। আরে ভাই, কে তুই? ফাইন তোর মতো বুড়া বেড়ার বউ হইতে যাইব কেন? নিজের বয়স দেখছিস? কোথা থেকে আসে এরা? আর তোর কত বড় সাহস এই বাড়ির বউকে ঠাপ্পুর মারিস? সিজন জানলে তোর গালটাও রাখবে না, বুঝলি? চাচার কথা শুনে শাহজাহান খান রেগে যায়। শাট আপ। তোদের জিসানকে বলিস আমার হাত থেকে যেন ওকে নিয়ে যেতে। শাহজাহান খান ফারিনের হাত ধরে টেনে বাহিরে নিয়ে যাচ্ছে। চাচা বাধা দিলে শাহজাহান খানের সাথে থাকা লোক দুটো চাচাকে লাথি মেরে ফেলে দেয়। চাচা রেগে যায়। তিনি চিৎকার করে জরিনা বানুকে বলে, জইনা বানু, তো দা বটি নিয়ে আয়। শাহজাহান দরজার কাছে আসতে দেখে সিজান দাঁড়িয়ে আছেন। সিজান হেসে শাহজাহান খানকে বলে ওঠে, বাহ বাহ, অনেক সাহস দেখছি বুড়ো সাহেবের। আমার ঘরে এসে আমার বউকেই জোর করে নিয়ে যাচ্ছে। সাহসের তুলনা না করে পারছি না। আর এইদিকে চাচা নিচের লুঙ্গি খুলে হাতে নিয়ে নেয়। লোক দুইটা চাচার কাণ্ডে হা হয়ে যায়। চাচা দৌড়ে এসে একটা লোকের গলায় তার লুঙ্গিটা পেঁচিয়ে ধরে। লোকটা বাধা দেওয়ার সময় পায়নি, কারণ লোকটা চাচার লুঙ্গি খোলা দেখে হা হয়েছিল। অন্যদিকে জরিনা বানু এক হাতে বাটি ও অন্য হাতে গরম খুন্তি নিয়ে আসে। এবার আয় শালার বইটার চামচা গরম খুন্তি তো নরম জায়গায় বসিয়ে দিন, আর বইবার পারবি না, খালি মাগো মাগো বলে চিৎকার করবি। জরিনা বানুর কথা শুনে লোকটা ভয়ে এক দৌড়ে পালায়। জইনা বানু, এটার পিছনে লাগা। জরিনা বানু এসে চাচার লুঙ্গি দিয়ে ধরে রাখা লোকটার পিছন দিকে গরম খুন্তিটা বসিয়ে দেয়। লোকটা ওরে মাগো বলে চিৎকার দিয়ে লাফ দিয়ে ওঠে।
জোরে লাফ দেওয়ায় চাচা লোকটাকে ধরে রাখতে পারেনি, আর এই সুযোগে লোকটা দৌড়ে পালায়। চাচার লুঙ্গিটা লোকটার গলায় থেকে যায়, লোকটা চাচার লুঙ্গি নিয়ে পালায়। চাচা চিৎকার দিয়ে ওঠে, এ কে কোথায় আছিস? এটা ধর, আমার লুঙ্গি নিয়ে চলে গেল রে, ওরে আমার লুঙ্গি রে। চাচার লুঙ্গি আর উদ্ধার করতে পারলেন না, লোকটা চাচার লুঙ্গি নিয়েই পালালো। তা দেখে চাচার মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়ে। ফারিনের হাত ছাড়। না, ছাড়বো না। হাত ছাড় বলছি। সিজানের ধমক শুনে শাহজাহান খান ভয়ের সাথে সাথে ফারিনের হাত ছেড়ে দেয়। সিজান এবার তেড়ে এসে শাহজাহান খানের শার্টের কলার শক্ত করে চেপে ধরে। সে শাহজাহান খানের কলার ধরে টানতে টানতে বাসার বাইরে নিয়ে যাচ্ছে। তা দেখে ফারিন ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, কোথায় যান আপনি? আসছি আমি, এর একটা ব্যবস্থা করো। ফারিন কিছু বলতে গিয়ে আর বলল না। সিজানের সাথে কথা বলার জন্য সে সাহস করে উঠতে পারে না। সিজান শাহজাহান খানকে নিয়ে চলে যায়, আর ফারিন বাসার ভিতরে চলে যায়। জৈনবানু খুন্তি নিয়ে চাচার সামনে এসে দাঁড়ায়। সে জানে এই লুঙ্গির জন্য চাচা কত কাণ্ড যে করবে, এত কাণ্ড যে তাকে এখন দেখতে হবে। জৈনবানুকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে চাচা জোরে একটা ধমক দিয়ে বসে। খাম্বার মতো দাঁড়িয়ে না থেকে সর আমার সামনে থেকে, তোকে দিয়ে একটা কাজও ঠিক মতো হয় না। চাচা হুদাই আপনি আমার দোষ দেন না, এখানে আমার কোনো দোষ নেই। আপনি পেটেটা ধরে রাখতে পারে নাই, আমার কি? এত দূর লাভ দিব কে জানতো, নয়তো আরো জোরে চেপে ধরতাম। যা হওয়ার হয়েছে চাচা, এখন যান ঘরে যাইয়া লুঙ্গি পরে আসেন। এভাবে হাফ প্যান্ট পরে আর কতক্ষণ এখানে বসে থাকবে? চুপ যা বেটি, আমার লুঙ্গির একটা ব্যবস্থা না করে আমি এখান থেকে উঠতেছি না। লুঙ্গিটা পাইবেন না চাচা, বেড়াতে লুঙ্গি লই যাই পালেন। জয়না বানু, তোর চাকরি নট হয়ে যাইব বলে দিলাম, যা এখান থেকে। ফাইন এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিল। চাচার লুঙ্গি বিষয়ে আলোচনা সে দারুণ মজা পেয়েছে, তবে সে মাঝে মাঝে লজ্জাও পায়। এই যে চাচা মুরব্বী হয়েও হাফ প্যান্ট পরে ঘোরে। তবে একটা বিষয়, চাচার লুঙ্গি নিয়ে অঘটন ঘটলেই চাচার হাফ প্যান্টটা দৃশ্যমান হয়। ফাইন, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। না চাচা, বসবো না, আমি রুমে যাই। আচ্ছা যাও, তার থেকে উপরে না গিয়ে বাইরে গিয়ে দেখো আমার লুঙ্গিটা কোথাও পড়ে আছে কিনা। জি চাচা, দেখছি। ফারিন চাচার লুঙ্গি খুঁজতে দরজা দিয়ে বাসার বাইরে বের হয়ে যায়। চাচা এইটা কি করলেন? লুঙ্গি খোঁজার জন্য ভাবিরে পাঠাইলেন? তুইও যা খুঁজান, নাহলে তোকে চাকরি থেকে নট করে দিব। আমনে করা লাগবো না, বেশি করলে আমি নিচ থেকে নট হয়ে যাব। প্রায় 1 ঘন্টা পর সিজান বাসায় আসে। সিজান নিজের রুমে গিয়ে দেখে ফারিন শুয়ে শুয়ে বই পড়ছে। সিজানকে দেখে ফারিন বিছানা থেকে উঠে বসে। ফারিন, এক গ্লাস পানি দাও তো। ফারিন নিচে যায় ঠান্ডা পানি আনার জন্য। সিজান এই ফাঁকে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। ফারিন পানি এনে সিজানের হাতে দেয়। সিজান পানিটুকু খেয়ে ফারিনের হাতে গ্লাস ধরিয়ে দেয়। ফারিন গ্লাস রেখে দাঁড়িয়ে থাকে। ফারিন, মাথাটা ভার হয়ে আছে, একটু চুলে বিলি কেটে দাও তো। আচ্ছা। ফারিন সিজানের পাশে বিছানায় এসে বসে। সিজান বালিশে মাথা দেয়। বালিশে মাথা না দিয়ে বইয়ের কোলে মাথা দিলেই তো পারেন। ফারিনের কথা শুনে সিজান মুস্কি হাসি দেয়। সে বালিশ থেকে মাথাটা নিয়ে এসে ফারিনের কোলে মাথা রাখে। ফারিন হেসে সিজানের চুলে বেলি কেটে দিতে থাকে। খুব যত্ন করে নরম হাতে ফারিন সিজানের চুল বেলি কেটে দিচ্ছে। আরামে সিজানের সব ক্লান্তি দূর হয়ে ঘুম এসে যাচ্ছে। সিজান ঘুরে ফারিনের পেটে মুখ গুজে। সিজান ফারিনের পেট থেকে শাড়ির আঁচল সরিয়ে ফারিনের সাদা ধবধবে মিশ্রণ পেটে নিজের ঠোঁট ঢুকিয়ে দেয়। এমন স্পর্শ সহ্য করতে না পেরে ফারিন কেঁপে ওঠে। সে সিজানের চুলগুলো খামছে ধরে। সিজান ফারিনের পেটে ছোট্ট করে আরো কয়েকটা চুমু দেয়। ফারিনের পেটে মুখ দিয়ে কোমর জড়িয়ে ধরে চোখ বন্ধ করে। সিজানের কোনো সাড়া না পেয়ে ফারিন বুঝতে পারে সিজান ঘুমিয়ে পড়েছে। ফারিন বসে বসে সিজানের চুল দিয়ে খেলা করছে আর ভাবছে সে দিনটার কথা, যেদিন সিজান নাম্বার নিয়ে রাতে সত্যি সত্যি কল দিয়েছিল। অনেকক্ষণ থেকে ফোনের রিংটোন বেজেই চলেছে, কেউ ফোন রিসিভ করছে না। ফারিন রুমে এসে দেখে তার ফোনের রিংটোন বাজছে। ফারিন ফোনের স্ক্রিন দেখে সিজানের নাম্বার। সে ভয়ে ভয়ে রিসিভ করতেই অপর পাশ থেকে ঝাঁঝালো কণ্ঠ শুনতে পায়। এই, কি সমস্যা তোমার? কতক্ষণ থেকে কল করছি, রিসিভ করছো না কেন? আমি রুমে ছিলাম না। রুমে ছিলে না তো কি আকাশে ছিলে? হ্যাঁ, আপনি আমাকে ধমক কেন দিচ্ছেন বারবার? আচ্ছা ধমক দিব না, ভিডিও কলে আসো, তোমাকে দেখতে ইচ্ছে করছে। ফারিন সিজানের কথা শুনে অবাক হয়ে যায়। কথা নেই বার্তা নেই, ভিডিও করে আসবো? পারবো না আমি। ফারিন সিজানের মুখের উপরেই বলে দেয়, পারবো না। কি পারবে না? হ্যাঁ সত্যি পারবো না। ওকে ওয়েট। সিজান কল কেটে দেয়। ফারিন হাফ ছেড়ে বাঁচে। উফ বাবা, বাঁচলাম।
ফাইন রুমেই ছিল। হঠাৎ করে বারান্দায় ধপাস করে কিছু একটার আওয়াজ শুনেই ফাইন বারান্দার দিকে পা বাড়ায়। ফাইন বারান্দায় পা রাখতেই কেউ একজন ঝড়ের গতিতে তার হাত ধরে টেনে দেয়ালে চেপে ধরে। ফাইন চিৎকার দেওয়ার সুযোগটুকুও পায়নি, কারণ মানুষটা তার মুখ শক্ত করে নিজের হাত দিয়ে চেপে ধরে। ভয়ে ফাইনের হার্টবিট ওঠানামা করছে। এই লোকটা এখানে চলে এলো কিভাবে, বাড়ির ঠিকানাও বা কিভাবে পেল? ভয় পাওয়ার সাথে সাথে এসব প্রশ্ন ফাইনের মনে উকি ঝুঁকি দিয়েছে। সিজান ফাইনের একদম কাছে চলে যায়, ফাইনের মুখের একদম কাছে নিজের মুখ নিয়ে যায়। চিরকালে না এসে ভালোই করেছো, এখন এসে ওড়না ছাড়া ভালো করেই দেখে নেব। সিজানের কথা শুনে ফাইনের হার্টবিট ক্রমশ বেড়ে যাচ্ছে। ফাইনের বুকে যে ওড়না নেই সে তো ভুলেই গিয়েছিল। এই লোকটা তাকে এভাবে দেখছে, ছি। ফাইন কিছু বলতেও পারছে না, কারণ সিজান যে তার মুখ আগে থেকেই বন্ধ করে রেখেছে। সিজান নিজের ঠোঁট দিয়ে পদিয়ে ফাইনের মুখে বাতাস দেয়। ফাইন শিউরে ওঠে, তার চোখ আপনা আপনি বন্ধ হয়ে যায়। হঠাৎ করেই ফাইনের চোখে কারো ঠোঁটের স্পর্শ পায়। ফাইন কেঁপে ওঠে, হার্টবিট এত দ্রুত ওঠানামা করছে যে মনে হচ্ছে এখনই হার্ট অ্যাটাক হয়ে যাবে। হার্টবিট এত দ্রুত ওঠানামা করছে কেন? আমি কাছে এসেছি বলে? সিজানের কথা শুনে ফাইন চোখ খুলে সে সিজানের দিকে তাকায়। এই লোকটা যাই করছে না কেন, আমি সব কিছু সহ্য করছি কেন? কি এমন ঠেকা পড়েছে তার কাছে, নাকি অন্য কিছু? এসব প্রশ্ন ফাইনের মনে আনাগোনা করছে। ফাইন কিছু বলার আগে সিজান টুপ করে ফাইনের গালে চুমু খেয়ে নেয়। ফাইন হতবাক, সে ফ্রিজড হয়ে দাঁড়িয়ে আছে। এই লোকটা কি শুরু করেছেটা কি? একবার চোখে চুমু দিচ্ছে, এখন আবার ঠোঁটে চুমু দিচ্ছে। কিছুক্ষণ না জানি না, লোকটাকে এবার থামাতেই হবে, না হলে ঠোঁটেও দিয়ে দিতে পারে। ফাইন এবার মুখ খুলতে চায়। দেখুন, ফাইনের ঠোঁটে আঙুল দিয়ে সিজান চুপ করিয়ে দেয়, আর ফাইন বোকার মতো দাঁড়িয়ে থাকে। দেখতেই আছি, তুমি বলতে হবে না। আমার কিছু দেখতে ইচ্ছা করলেই আমি নিজেই দেখে নেবো, তোমাকে বলতে হবে না। হাসি। সিজান ফাইনকে ছেড়ে দেয়। ফাইন যেন হাফ ছেড়ে বাঁচলো। এই মেয়ে। ফাইন সিজানের দিকে তাকায়। ফাইন বনে যায়। সিজান এবার অন্ধকারে চুমু দিয়ে দেয়। ফাইন গালে হাত দিয়ে খাম্বার মতো দাঁড়িয়ে আছে। সিজানের ঘুম ভেঙে যায়। চোখ খুলতে দেখে সে ফাইনের কোমর জড়িয়ে ধরে শুয়ে আছে। সিজান মাথা সোজা করে দেখে ফাইন গালে হাত দিয়ে কি যেন ভাবছে। ফারিন। হ্যাঁ। সিজানের ডাকে ফাইন ভাবনার জগৎ থেকে ফিরে আসে। কি ভাবছো গালে হাত দিয়ে? সত্যি বলবো? সত্যি বলো। ওই যে যেদিন প্রথম আপনি আমাকে কল দিয়ে ভিডিও কলে আসতে বললেন, আমি না বললাম, তখন আমার বাসায় এসে যে চুমু খেলেন, সেই দিনটার কথাই ভাবছি। সেই দিন প্রথম কোনো ছেলে আমাকে চুমু খেলো, অথচ আমি কিছু বললাম না। বললে তো মাইর দিতাম, সেইভাবে বলো। ইসরে, আসছে মায়ের দিত উনি। সিজান হুট করে ফাইনের কোল থেকে মাথা তুলে ফাইনকে বিছানায় ফেলে দেয়। আর কি করছেন? ফাইনের দুহাত বিছানার সাথে চেপে ধরে। সে ফাইনের উপর নিজের সম্পূর্ণ ভর ছেড়ে দেয়। ফাইনের চোখের দিকে তাকিয়ে সে প্রশ্ন ছুড়ে দেয়, ভালোবাসো আমাকে? এই সময় ফাইন এই প্রশ্ন আশা করেনি। প্রশ্নটা শুনে তার হার্টবিট বেড়ে যায়। সে কি বলবে? ভালোবাসি এটা বলে দেবে, নাকি সে চুপ করে থাকবে? আর এইদিকে সিজন যদিও জানে ফাইন তাকে ভালোবাসে, তারপরও ফাইনের মুখ থেকে সে প্রত্যাশিত কথাটি শুনতে চায়। ফাইন চুপ করে আছে দেখে সিজন এবার একটু মজা করার সিদ্ধান্ত নেয়। ও ভালোবাসো না, তাই তো? ওকে, ঠিক আছে। এই কথাটা বলে সিজান ফাইনকে ছেড়ে বিছানা থেকে উঠতে যাবে। এমন সময় ফাইন সিজানের টি শার্টের কলার ধরে টান দিয়ে সিজানকে নিজের উপর ফেলে দিয়ে সিজানের ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট জোড়া বসিয়ে দেয়। সিজানের সুযোগ পেয়ে ফাইনের ঠোঁট জোড়া নিজের ভালোবাসা দিয়ে শুষে নিতে থাকে। দুজনে বিছানায় বসে হাঁপাতে থাকে। সিজান মুখে মুচকি হাসি আনে। ভালোবাসো না যখন, তখন কিস বলে কেন? গাধা একটা, আমি কখন বললাম ভালোবাসি না? কিস করলাম, তাও বলে ভালোবাসি না। হ্যাঁ, আমি ভালোবাসি না। ফাইন রাগ করে রুম থেকে বের হয়ে যায়। সিজান হেসে ফাইনের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। চাচাকে হাফ প্যান্ট পরে ঘুরতে দেখে সিজান রেগে যায়। চাচা, সমস্যা কি তোমার? এভাবে হাফ প্যান্ট পরে ঘুরছো কেন? মান সম্মান কিছুই নাই নাকি তোমার? হাফ প্যান্ট পরে তো ঘুরবো, আমার লুঙ্গি যে নিয়ে গেছে সে খবর আছে তোমার? তোমার লুঙ্গি কে নিয়ে গেল আবার? আর কি খেয়ে কাজ নেই, তোমার লুঙ্গি নিতে যাবে? তুমি আমার লুঙ্গির কদর না দিলেও সবাই দেয়। আমার লুঙ্গিটা নিয়ে গেছে, তাড়াতাড়ি আমার লুঙ্গি খুঁজে নিয়ে এনে দাও।
না হলে আমি হাফ প্যান্ট পরেই থাকবো। চাচা পাইছি পাইছি লুঙ্গি পাইছি। জয়িনা বানু বাইরে থেকে লুঙ্গি এনে চাচার হাতে দেয়। চাচা খুশি হয়ে লুঙ্গি হাতে নিয়ে দেখে লুঙ্গি মাঝখান দিয়ে ছেঁড়া। হায় আল্লাহ! কোনো সারা শব্দ না করে চুপচাপ ছেঁড়া লুঙ্গিটা নিয়ে চাচা সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল। সিজান অবাক হয়েছে চাচার এমন কাজে। সে তো মনে করেছিল চাচা চিৎকার চেঁচামেচি করে অবস্থা খারাপ করে দেবে, কিন্তু তেমন কিছুই চাচা করলো না। যাক, অবশেষে তাহলে চাচার সুবুদ্ধি হলো। সিজান জয়িনা বানুকে জিজ্ঞেস করে, লুঙ্গি ছিল কিভাবে? লুঙ্গিটা গাছের বাগানে আটকে ছিল, নিয়ে আসার সময় ছিঁড়ে যায়। দূরে টান দিয়েছিলাম, অমনি ছিঁড়ে গেল। আরে আসতে বলো, চাচা শুনলে তোমার খবর আছে। হাই হাই শুনি নাই তো আবার। এখনো শুনিনি, তুমি আপাতত চুপচাপ থাকো। সিজান রুমে এসে দেখে ফাইন বিছানায় বসে বই পড়ছে। সিজান ফাইনের পাশে গিয়ে ফাইনের গা ঘেঁষে বসে। ফাইনের মনোযোগ এখনো বইয়ের দিকে। সিজান যে এসে তার পাশে বসেছে তার হাবভাব দেখে মনে হচ্ছে সে যেন জানেও না। ফারিন, কি বই পড়ছো? জামাইকেও সাহায্য করার 100টা টিপ। ফাইনের কথা শুনে সিজান বিষম খেয়ে ওঠে। কি বলছে কি এ মেয়ে? ফাইন মজা করছে নাকি সত্যি বলছে তা যাচাই করার জন্য বইয়ের উপর নজর দেয়। সিজানের চোখ বড় বড় হয়ে যায়। এ তো দেখি সত্যি। স্বামীকে সাহায্য করতে 101টা টিপস। ফারিন, এই বই তোমাকে কে দিয়েছে? কোথায় পেলে এই বই? ফাইন চুপ করে আছে, জবাব দিচ্ছে না। সিজান আবার জিজ্ঞেস করলে ফাইন বিছানা থেকে উঠে রুমের বাইরে যেতে সিজান হাত ধরে নিজের কাছে নিয়ে আসে। জামাইকে সায়স্তা না করেই চলে যাচ্ছ যে? ফাইন চুপ করেই আছে, সিজানের সাথে কথা বলার চেষ্টা করছে না। কি সমস্যা ফারিন, কথা বলছো না কেন? রাগ করেছো? ফাইন এবার মুখ খুললো। রাগ করবো কেন? তাহলে কথা বলছো না কেন? রাগ না করলে তো কথা না বলার কোনো কারণ দেখছি না। আপনি আসলেই একটা গাধা। আপনি আমাকে কচুও ভালোবাসেন না। কোনটা রাগ কোনটা অভিমান কিচ্ছু বোঝেন না। মাথা নিচু রেখেই জবাব দেয়। ওহো, তাহলে আমার বউটা অভিমান করেছে? কিন্তু কেন করেছে? সিজান যদিও জানে কেন ফাইন অভিমান করেছে, তারপরও ফাইনকে আরেকটু রাগাতে সেই কথাটা বলল। আর এদিকে সিজানের কথাটা শুনে ফাইন অভিমান রেখে দ্বিগুণ রেগে যায়। সে সিজানের কাছ থেকে ছোটার জন্য জোড়াজড়ি শুরু করে দেয়, কিন্তু সিজান হেসে ফাইনকে নিজের সাথে আরো শক্ত করে জড়িয়ে নেয়। ছাড়ুন আমাকে, ছাড়ুন। এভাবে ব্যাঙের মতো লাফালাফি করে লাভ হবে না। আমার কাছ থেকে ছুটতে পারবে বলে মনে হয় না। আপনি আমাকে ব্যাং বললেন? আপনি ব্যাং, একটা কোনো ব্যাং, গেচো ব্যাং, ল্যাংডা ব্যাং। বাহ, আমি এত ধরনের ব্যাঙ জানতাম না তো। আমি কিন্তু এখন আপনাকে তুই করে বলবো, জানেন আমাকে? ফাইনের কথা শুনে সিজান হেসে দেয়। সে টুপ করে ফাইনের গালে চুমু খেয়ে নেয়। শান্ত হয়ে যাও মেয়েরা অভিমানী বউ, তাহলে ঠোঁটে কিস দিয়েই আমাকে শান্ত করার পথটা বেছে নিতে হবে। পারেই শুধু কিস দিতে, কিসকোট জামাই একটা। ফারিনের বিড়বিড় শুনে সিজান বুঝতে পারে সে হেসে বলে। সিজানের কথা শুনে ফারিন চোখ বড় বড় করে তাকায়। কি বলে এই লোকটা? মুখে কিছু আটকায়ও না তার। কি বললেন? লুচু একটা। হঠাৎ দরজায় ঠক ঠক আওয়াজ শুনে ফারিন ছোটার জন্য আরো বেশি লাফালাফি শুরু করে দেয়, কিন্তু সিজান ফারিনকে ছাড়ে না। সে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, কে? তোর একমাত্র চাচা। চাচা এখন ব্যস্ত আছি, তুমি পরে আসো। তুমি এখন কি নিয়ে ব্যস্ত আছে তা আমার জানাই আছে ভাতিজা। বইয়ের শাড়ির আঁচল ছেড়ে একটু বাইরে আসেন। চাচা ডাকছি তো, এবার ছাড়েন। ঠিক আছে, কিন্তু তার আগে সিজান হঠাৎ করে ফাইনের চুলের মুঠি ধরে ফাইনের ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট জোড়া মিশিয়ে দেয়। এমন আকস্মিক আক্রমণে ফাইন হতভম্ব। সিজান ফাইনের ঠোঁট থেকে সরে এসে হেসে রুমের বাইরে চলে যায়। আর ফারিন দাঁড়িয়ে বলে ওঠে, কিসকোট জামাই একটা। সিজানের সামনে চাচা ও জরিনা বানু দাঁড়িয়ে আছে। জরিনা বানুর হাতে একটা ছেঁড়া কাপড়, দেখেই বোঝা যাচ্ছে খুব যত্ন করে ছেঁড়া হয়েছে। ভাইজান দেখেন চাচা আমার কাপড় ছিঁড়ে কি অবস্থা করছে। তুই আমার লুঙ্গি ছিললি কেন? তোমার লুঙ্গি জরিনা বানু ছিল, কে বললো? জুইনা বানুই বলল। ফাইনও এতক্ষণে সিজানের পাশে সোফায় এসে বসে। ছেঁড়া লুঙ্গি ছেঁড়া কাপড় নিয়ে বিচার, ব্যাপারটা সে খুব উপভোগ করছে। জরিনা বানু, তুমি বলে দিলে? মুখ ফসকে বের হয়ে গেছে ভাই। ভালো হয়েছে, এবার সমানে সমান। চাচা ও জরিনা বানু দুজনে নিজেদের মতো করে চলে যায়। সিজান সোফায় বসা ফাইনের কোলে নিজের মাথাটা রাখে। দুজোড়া চোখ একে অন্যের দিকে তাকিয়ে আছে। অভিমান কমেছে? অভিমান কমার মতো
কিছু তো করতে দেখলাম না। কি করে? কতগুলো চুমু দিলাম, তাও করলো না। সিজানের কথা শুনে ফাইন সিজানের বুকে আলতো করে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলে, যা শয়তান লুচু একটা, শুধু মুখে এসব থাকে। হায় কপাল, মেয়ের বউকে চুমু দিয়ে লুচু হয়ে গেল। তার থেকে ভালো অন্য কারো বউকে চুমু দিয়ে। শয়তান, আরেকটা বার থাপ্পড় মারবো তোমাকে। সিজানের নাম্বার থেকে ফাইনের ফোনে কল আসে। ফাইন রিসিভ করতেই অপর পাশ থেকে শুনতে পায়, এই ফোনের মালিক রাস্তায় অ্যাক্সিডেন্ট করছে, আপনাকে একটা ঠিকানা টেক্সট করে দিচ্ছি, আপনি তাড়াতাড়ি চলে আসুন। অ্যাক্সিডেন্টের কথা শুনে ফাইন কেঁদে দেয়। সে দৌড়ে বাসা থেকে বের হয়ে যায়। সন্ধ্যার দিকে সিজান বাসায় এসে ফাইনের খোঁজ করতে থাকে। সিজানকে বাসায় দেখে জৈনাবানও ভূত দেখার মতো চমকে ওঠে। ভাইজান, আপনার না অ্যাক্সিডেন্ট হয়েছে? কি উল্টাপাল্টা বলছো? আমার কেন অ্যাক্সিডেন্ট হতে যাবে? তাহলে ফারিন ভাবি কোথায় গেল? উনি তো আপনার অ্যাক্সিডেন্টের কথা শুনে তাড়াহুড়া করে বাসা থেকে বেরিয়ে গেল, পিছন পিছন চাচাও গেল। হোয়াট? কি বলছো এসব? আমার অ্যাক্সিডেন্টের কথা ফারিনকে কে বলতে যাবে, যেখানে আমার অ্যাক্সিডেন্ট হয়নি? আচ্ছা ভাইজান, আপনার মোবাইল কোথায়? জরিনাবানুর কথা শুনে মোবাইল নেওয়ার জন্য সিজান তার পকেটে হাত দেয়। সিজান দুই পকেটেই সার্চ করে, কিন্তু মোবাইল নেই। আমার মোবাইলটা কোথায় গেল? সিজান সোফায় বসে দু হাত দিয়ে মুখ থেকে সমীকরণ মিলাতে লাগলো। আমার মোবাইলটা গায়েব, এবং আমার মোবাইলটা দিয়ে সে ফারিনকে ফোন দিয়ে আমার অ্যাক্সিডেন্টের কথা বলে। তার মানে বোঝাই যাচ্ছে সে আগে থেকেই সব প্ল্যান করে রেখেছে। এই লোকটা নিশ্চয়ই আমাদের চেনা পরিচিত লোক হবে। কি হলো ভাইজান, কি ভাবতেছেন? ফারিন ভাবি কোথায় গেল? কেউ ভুল তথ্য দিয়ে ফারিনকে নিয়ে গেছে। ফারিন কারো ফাঁদে ফেসে গেছে। তাহলে এখন কি করবে? আল্লাহ, ফারিন ভাবি যেন ভালো থাকে, ওনার যেন কেউ কিছু না করে। আমি আসছি। সিজান তড়িঘড়ি করে হেঁটে বাসা থেকে বের হয়ে যায়। বের হতে হতে ফাইনের ফোনে ট্রাই করে, কিন্তু ফোন বন্ধ বলছে। সিজান সোজা ফাইনের বাবার বাসায় চলে আসে। ফাইনের বাবা সিজানের সামনে আসতে সিজান ফাইনের কথা জিজ্ঞেস করে, ফারিন কোথায়? হোয়াট? ফাইন কথা মানে? সেই যে তোমার বাসা থেকে পুলিশ নিয়ে বের হলাম, তারপর থেকে তো ফাইনের সাথে আমার কোনো যোগাযোগ নেই, যোগাযোগ রাখার চেষ্টা করিনি। আর তুমি আমাকে জিজ্ঞেস করছো ফাইন কোথায়? তুমি ফাইনের সাথে কি করেছো সেটা বলো। ফাইনকে খুঁজছো কেন? ভালো সাজার দরকার নেই। আপনি যে কত বড় শয়তান তা আমি খুব ভালো করেই জানি। আপনি ফারিনের আব্বু দেখি কিচ্ছু বললাম না। আপনার সাথে এখন তর্ক করার সময় আমার হাতে নেই। শাহজাহান খানের ঠিকানাটা তাড়াতাড়ি আমাকে বলে দিন। আমার ফারিন বিপদে আছে, ওর কিছু হয়ে গেলে আমি আপনাকে ছাড়বো না, বলে দিলাম। সিজান ফাইনের আব্বুর থেকে ঠিকানা নিয়ে শাহজাহান খানের বাড়ির উদ্দেশ্যে চলল। নিবু নিবু চোখ খুলে ফাইন নিজেকে একটা অন্ধকার কক্ষে আবিষ্কার করলো। সে মাথায় হাত দিয়ে বসে পড়ে। মাথাটা খুব ভার হয়ে আছে। সে এখানে কিভাবে এলো তা মনে করার চেষ্টা করছে। সিজানের অ্যাক্সিডেন্টের খবর শুনে সে আগন্তুকের দেওয়া ঠিকানায় চলে যায়। সেখানে সে অ্যাক্সিডেন্টের কোনো আলামতি সে পায় না। তারপর হুট করে একটা গাড়ি এসে তার সামনে থামে। দুজন লোক গাড়ি থেকে নেমে তাকে গাড়িতে তুলে তারপর তার মুখে একটা রুমাল চেপে ধরে। হ্যাঁ, ফাইনের মনে পড়েছে। ফাইন মেঝে থেকে উঠে দাঁড়ায়। দরজার ফাঁক দিয়ে হালকা হালকা আলো ঝাপসা জানান দিয়েছে দরজার অবস্থান। সে দরজার কাছে গিয়ে দেখে দরজার বাইরে থেকে আটকানো। সে কয়েকবার দরজায় ধাক্কা দেয়, কারো সারা শব্দ সে পায় না। ফাইনের এখন খুব ভয় করছে, তাকে এখানে কে ধরে আনলো? সিজান কোথায়? ফাইন নিজের মোবাইলটা খুঁজে পায় না। ফাইনের কান্না পাচ্ছে খুব। এখান থেকে সে বের হবে কিভাবে? সেদিকে সিজান শাহজাহান খানের বাসায় এসে জানতে পারে শাহজাহান খান বাসায় নেই। সিজান এবার সমীকরণটা কিছু মেলাতে পারছে। তার মনে হচ্ছে শাহজাহান খানই ফাইনকে উধাও করেছে। এমনটা যদি সত্যি হয় তাহলে সে শাহজাহান খানকে একদম জারে মেরে ফেলবে। আগের মতো আর সুযোগ দেবে না। সিজানের জানে হাত দেওয়া, ওর সাহসের 12টা বাজিয়ে ছাড়বে সিজান। দরজা খোলার আওয়াজে ফাইন কাছুমাছু হয়ে যায়। দরজা খুলে শাহজাহান খান ফাইনের সামনে এসে শয়তানি হাসি দিয়ে দাঁড়ায়। শাহজাহান খানকে দেখে ফাইনের এবার ভয়ের চেয়ে দ্বিগুণ রাগ লাগছে। এই বুড়ো শয়তানটা তাহলে তাকে এখানে নিয়ে এসেছে। তুই তাহলে আমাকে ধরে নিয়ে এসেছিস? তুই আমাকে মিথ্যা কেন বললি? হ্যাঁ, আমার জামাইয়ের অ্যাক্সিডেন্টের কথা কেন বললি? এটা একটা ফাঁদ ছিল, তুমি সেই ফাঁদে ধরা দিয়েছো। এখন তো আর এই ফাঁদ থেকে বের হতে পারবে না। সিজান আমাকে ঠিকই তোর ফাঁদ থেকে বের করে নিয়ে যাবে।
যাতে দিতে না পারে সেই ব্যবস্থাই আমি করব। কি করবি তুই? তোমাকে বিয়ে করব। জেগে জেগে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছিস? আমি তোকে বিয়ে করব? হাসালি। বিয়ে করতে বাধ্য করব। তোমার চাচাও আমার হাতে বন্দি। তাকে নিশ্চয় মরতে দিতে পারো না, এবং তার মরার কারণ যদি তুমি হও তাহলে তো কখনোই মরতে দিবে না। শাহজাহান খানের কথা শুনে ফাইন ভয় পেয়ে যায়। চাচা ওই লোকটার হাতে বন্দী। চাচাকে এই লোকটা মেরে ফেলতে চায়, তার কারণে। আচ্ছা চলো কিছু সিম্পল দেখাই তোমায়। শাহজাহান খান ফাইনের হাত ধরে টেনে নিয়ে যায়। চাচাকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। চাচার ঠোঁট পেটে রক্ত পড়ছে। ফাইন চাচার এই অবস্থা দেখে দৌড়ে চাচার কাছে যায়। চাচার এই অবস্থা দেখে তার চোখে পানি এসে যায়। চাচাকে মেরেছিস কেন তুই? আরো মারবো, মেরেই ফেলবো যদি তুমি আমাকে বিয়ে করতে রাজি না হও। আমি তোকে বিয়ে করব, তারপরেও তুই চাচাকে মারিস না? এই তো ইন্টেলিজেন্ট বালিকার মতো কথা। ফাইন, তুই এগুলো কি বলছিস? তুই বলে ওকে বিয়ে করিস না। চাচার কথা শেষ হতে না হতেই শাহজাহান খান চাচার গালে কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দেয়। চুপ, একদম চুপ, নাহলে মেরে ফেলবো। চাচাকে মারবি না, আমি তোকে বিয়ে করব বলছি তো। শাহজাহান খান দুইটা মেয়েকে ডেকে ফাইনকে নিয়ে সাজিয়ে দিতে বলে। ফাইন অগত্যা না চাইতেও যেতে হয়। তার বুক ফেটে কান্না পাচ্ছে খুব। সিজান কি আসবে না? সিজান, আপনি কোথায়? মেয়ে দুইটা ফাইনকে বইয়ের সাজে সাজিয়ে দেয়। ফাইন কান্না করছে, সব কি শেষ হয়ে যাবে? সিজান কি আসবে না? ফাইনকে নিচে এনে সোফায় বসিয়ে দেওয়া হলো। শাহজাহান খানের মনে খুশির বন্যা বইছে। কিছুক্ষণের ভেতর কাজী আসলে তার আর ফাইনের বিয়েটা হয়ে যাবে। তারপরে ফাইনকে নিয়ে সে অনেক দূরে চলে যাবে। এতক্ষণে তো কাজী এসে যাওয়ার কথা, কিন্তু আসছে না কেন? শাহজাহান খান বিরক্ত হয়ে যাচ্ছেন। ওই কাজী এখনো আসছে না কেন? শাহজাহান খান আরো দুইজন লোকদের অর্ডার দিলেন কাজী সাহেবকে খোঁজ করে নিয়ে আসতে। খোঁজ করতে হবে না, খোঁজ করতে হবে না, চলে এসেছি। সবাই সদর দরজার দিকে তাকায়। একজন সাদা দাড়িওয়ালা মুরব্বী কথাগুলো বলল। শাহজাহান খান লোকটার কাছে যায় এবং জিজ্ঞেস করে বসে, আপনি কে? হতচ্ছাড়া, আমাকে জিজ্ঞেস করছিস আমি কে? আমি এই শহরের নাম করা কাজী, আর তুই আমাকে চিনিস না? ও দুঃখিত কাজী সাহেব, আমি আপনাকে চিনতে পারিনি। আচ্ছা, আপনার সাথে এই দুজন লোক কারা? এরা আমার সেক্রেটারি। আপনার সেক্রেটারিও আছে? অবশ্যই। আমাকে কি তোর যেন তেন কাজী মনে হয়? হ্যাঁ হতচ্ছাড়া। না না, আপনাকে দেখে অনেক ফেমাস কাজী মনে হয়। হয়েছে, সরে দাঁড়া সামনে থেকে। তোর সাথে কথা বলার সময় নেই আমার। বিয়ের কনে কোথায়? এই তো এখানে, আসেন আসেন। শাহজাহান খান কাজীকে নিয়ে ফাইনের কাছে আসলো। উনি ফাইনের কাছে গিয়ে বসলো। দেখে ফাইন কান্না করছে। কি হলো? ছেড়ি কান্না করতেছে কেন? ওই ছেড়ি, কান্না করছিস কেন? এমনি কান্না করছে। আপনি বিয়ে পড়ানো শুরু করেন কাজী সাহেব। শাহজাহান খানের কথা শুনে কাছে এক ধমক দিয়ে বসে। চুপ কর তুই, বেশি কথা বলিস। আচ্ছা যাই হোক, বউয়ের পাশে জামাইকে এনে বসাও। কাজীর কথা বলতে দেরি, শাহজাহান খানের ফাইনের পাশে বসতে দেরি হয়নি। তা দেখে কাজী শাহজাহান খানের আবার ধমক দিয়ে বসে। ওই মিয়া, তুমি কানের পাশে বসলা কেন? বাচ্চা মেয়ে দেখলে বিয়ে করতে মন চাই, জামাই হতে মন চাই। যাও, জামাইকে ডেকে আনো। কাজীর ধমক শুনে শাহজাহান খান হতচকিত হয়ে যান। উনি কেন জানি কাজীকে ভয় পাচ্ছে। কাজী সাহেব কি বলছেন এইসব? জামাই তো আমি নিজেই, অন্য কেউ জামাই হতে যাবে কেন? চুপ কর শালা, আমারে বোকা পেয়েছিস? তুই তো বুড়া বেটা। এই মাইয়ার জামাই হবি কোন দুঃখে? যা, জামাইকে ডেকে নিয়ে আয়। কাজীর কথা শুনে শাহজাহান খান ভেবাচেকা খায়। এই কাজী এমন করছে কেন? উনি বুঝতে পারছে না কাজীকে এনেছে বিয়ে পড়ানোর জন্য, আর এই কাজী এসব কি শুরু করেছে? স্বয়ং তাকে জামাই থেকে বাদ দিয়ে দিচ্ছে। ও কাজী সাহেব, আমি সত্যি বলছি, আমি তো জামাই। বিয়ে পড়ানো শুরু করেন জামাই সাহেব। প্রমাণ কি? প্রমাণ চাই তুই যে জামাই। আপনি বিয়ের কনেরে জিজ্ঞেস করুন, তাহলে তো হয়ে যায়। আচ্ছা, সেটা ভালো বলেছিস। এই যে বিয়ের কনে, বলো তো এই বুড়া লোকটাকে তুমি জামাই হিসেবে গ্রহণ করেছো? ফাইন কিছুক্ষণ চুপ থাকলো। শাহজাহান খান ফাইনের কানে কানে ফিসফিস করে কিছু বলল। ফাইন হ্যাঁ বলে। এবার তো বিয়ে পড়াবেন কাজী সাহেব। কনে যেহেতু রাজি, কেন দেরি করবে কাজী?
কাজী কিছুক্ষণ কিছু লেখালেখি করে প্রথমে শাহজাহান খানকে সই করতে বলে। শাহজাহান খান ঝটপট দেরি না করে সই করে দেয়। কাজী এবার ফাইলের দিকে কাগজটা এগিয়ে দেয় সই করার জন্য। নাও বাছা, এখানে সই করে দাও। ফাইন কাগজটা হাতে নিচ্ছে না, সে কান্না করছে। সে কিছুতেই সই করবে না, সে মরে গেলেও না। কনে দেখি সই করতে চাচ্ছে না, কনে মনে হয় রাজি না। আরে না কাজী সাহেব, অবশ্যই রাজি। ফারিন, সই করো। আমার ধৈর্যের পরীক্ষা নিলে তোর চাচাকে আমি মেরে ফেলবো। ফাইন কাপা কাপা হাতে কাগজে সই করে দেয়। সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এই শাহজাহান খানকে ছোঁয়ার আগে সে আত্মহত্যা করবে। তাকে ছোঁয়ার অধিকার একমাত্র সিজানের, এই শয়তানটার না। আলহামদুলিল্লাহ, আমার বিয়ে সম্পূর্ণ হয়েছে। কাজীর কথায় শাহজাহান খান অবাক হয়ে বলে, এই কাজী কি বলছে কি? মাথা খারাপ হয়ে গেল না তো? কাজী সাহেব, আপনার বিয়ে না তো আমার বিয়ে হয়েছে। আরে ধুর, তোর কখন বিয়ে হলো? বিয়ে তো হলো আমার, তুই তো সাক্ষী হিসেবে সই করলি। এই দেখ। কাজী শাহজাহান খানকে কাগজটা দেখিয়ে পড়ে শোনায়। শাহজাহান খানের মাথায় হাত চলে যায়। এই কাজী দেখি সত্যি সত্যি ফাইনকে বিয়ে করলো, আর সে সাক্ষীর ভূমিকা রাখলো। শাহজাহান খানের পিত্তি জ্বলে ওঠে। এই কাজকে আজকে সে মেরেই ফেলবে। এদিকে ফাইন তো তৃতীয় পক্ষের মতো সব দেখে যাচ্ছে, আর অবাকের উপর অবাক হচ্ছে কাজী এসব কি বলছে। একবার শাহজাহান খান তো একবার কাজী। শালা ঠকবাজ কাজী, তুই আমার বউকে বিয়ে করলি, তোকে আমি আজকে মেরেই ফেলবো। এই কইরে তোরা, এই কাজী শালারে বাইন্দা ফেল। শাহজাহান খানকে দেখে কাজী হাসে। সে আশেপাশে তাকিয়ে দেখে তার লোকগুলো মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। শাহজাহান খানের চোখগুলো বড় বড় হয়ে যায়। আমার সেক্রেটারিরা তো লোকগুলোকে অজ্ঞান করে দিয়েছে। খুব জব বন্ধুরা। কে তুই? বলবো না, দেখাচ্ছি। কাজী সাহেব তার দাড়িতে হাত দিয়ে টান দিয়ে খুলে ফেলে। সাদা চুলগুলো টান দিয়ে মাথা থেকে খুলে ফেলে। শাহজাহান খান অবিশ্বাস্য চোখে তাকিয়ে দেখে এ তো সিজান। ফাইনের চোখেও বিস্ময় ভর করেছে। জিসান? সিজান ফাইনের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। ততক্ষণে চাচার হাত পায়ের বাঁধন খোলা হয়ে গেছে। চাচা এসে সিজানের কাঁধে চাপড় দিয়ে বলে, সাব্বাস বাতিজা, এবার দেখ আমার কামাল। চাচা হুট করে নিজের লুঙ্গিটা খুলে হাতে নিয়ে নেয়। সেক্রেটারি গুলোকে অর্ডার দেয় শাহজাহান খানের হাত পা বেঁধে ফেলার জন্য। চাচা এবার শাহজাহান খানের গলায় লুঙ্গি পেঁচিয়ে একটা গিট্টু দিয়ে টানতে থাকে। শাহজাহান খানকে মেঝেতে ফেলে চাচা লুঙ্গি ধরে টেনে নিয়ে যায়। চাচার কান্দে সিজান অবাক হয়ে বলে, চাচা, তোমার লুঙ্গি ছিঁড়ে যাবে তো। লুঙ্গির চিন্তা বাদ দিয়ে মেয়ের চিন্তা করেন। এই বুড়ারে আজকে আমি টাইম না ফিরে পেলাম। সিজান তো চাচার কথা শুনে অবাক হয়ে যায়। কি ব্যাপার, আজকে যে চাচা লুঙ্গি চিন্তা করছে না, কাহিনী কি? চাচা শাহজাহান খানকে টেনে হিঁচড়ে বাহিরে নিয়ে যাচ্ছে। শাহজাহান খান মাপ চাই দোয়া চাই বলেও লাভ হচ্ছে না। চাচা শাহজাহান খানকে ছাড়ছে না। আজকে মনে হয় তিনি ছাড়বেই না, টেনে হিঁচড়ে ফেলতেন মনে হচ্ছে। শাহজাহান খানকে আপাতত চাচার হাতে ছেড়ে দিয়ে সিজান ফাইনের দিকে নজর দেয়। ফাইনের দিকে তাকিয়ে সিজান অবাক হয়ে যাচ্ছে। ফাইন কান্না করছে। ফাইন কান্না করছে কেন? সিজান হঠাৎ ভয় পেয়ে যায়। সে দৌড়ে ফাইনের কাছে যায়। ফাইনকে জিজ্ঞেস করে, ফারিন, কি হয়েছে তোমার? কান্না করছো কেন? ফারিন জবাব দিচ্ছে না, কান্না করে যাচ্ছে। ফারিন, আমার কিন্তু টেনশন হচ্ছে, কান্না করছো কেন তুমি? ফাইন হঠাৎ করে সিজানের বুকে কিল ঘুষি মারতে থাকে। আপনি খুব খারাপ, খুব খুব খুব। আপনি জানেন আমি মরেই যাচ্ছিলাম। এই বুড়াকে বিয়ে করা আমার কাছে নরকে ঝাঁপ দেওয়ার মতো অবস্থা হয়েছিল। আর আপনি এতক্ষণ অভিনয় করে বিয়ে পড়াচ্ছিলেন। কত কষ্ট হচ্ছিল জানেন আপনি? বুকটা ফেটে যাচ্ছিল আমার। ফাইন কান্না করে কথাগুলো বলছিল। সিজান চুপ করে সব শুনছে। সে ফাইনকে বাধা দেবে না। আসলে তার বড় ভুল হয়ে গেছে এখানে। ফাইন কান্না করতে করতে সিজানের বুকে ঢলে পড়ে। ফাইনের সারা শব্দ না শুনে সিজান ফাইনের মাথাটা তুলে দেখে ফাইন অজ্ঞান হয়ে গেছে। সিজান তাড়াতাড়ি করে ফাইনকে কোলে তুলে বাহিরে বের হয়ে গাড়িতে ওঠায়। সিজান কেবিনের বাইরে পায়চারি করেছে। ডাক্তার কেবিন থেকে বের হতে সিজান জিজ্ঞেস করে, মিস, ওর কোনো সমস্যা? হ্যাঁ না, কোনো সমস্যা হয়নি, আপনি টেনশন করবেন না। আসলে সকাল থেকে মনে হয় পেটে কিছু পড়েনি, আর তাছাড়া অতিরিক্ত টেনশন ভয় অজ্ঞান হয়ে গেছে। এখন ঠিক আছে, দেখা করতে পারেন। থ্যাংক ইউ ডক্টর। সিজান ডাক্তারকে ধন্যবাদ দিয়ে কেবিনে প্রবেশ করে। ফাইনের চোখ দরজার দিকে ছিল। সিজানকে আসতে দেখে সে চোখ অন্যদিকে নামিয়ে নেয়। সিজান এসে ফাইনের এক হাত ধরে ফাইনের পাশে বসে। ফাইনের তাতে কোনো হেলদোল নেই।
সরি ফারিন, আমি তোমার মনের ব্যাপারটা বুঝতে পেরেছি, কিন্তু এভাবে কাজের বেশে না এলে হিতে বিপরীত হতে পারতো। চাচা তো তাদের হাতে বন্দি ছিল, তাই না? আর আমি জানি তোমাকে ব্ল্যাকমেল না করলে তোমার জীবন গেলেও তুমি এই বিয়েতে রাজি হতে না। কিন্তু তুমি তো হয়তো চাচার কারণে এই বিয়েতে রাজি হয়েছো। তাহলে আমার কারণে যদি চাচার কিছু হয়ে যেত, এই কারণে এই কৌশলটা করতে হয়েছে। সিজানের অপরাধী মুখ দেখে ফাইন এবার মুখ খুলে। আমি এখন আর এত শত কথা শুনতে চাই না। আমাকে এখন প্রপোজ করুন, তাহলে আপনার 7 খুন মাপ। কি? এইখানে, এই হসপিটালে তোমাকে প্রপোজ করব? মাথা খারাপ? কি বললেন? কানে শুনো না কি বলছি? আমি এই হসপিটালে তোমাকে প্রপোজ করতে পারবো না। লাগবে না করা। ফাইন অভিমান মুখ করে অন্যদিকে ফিরে শুয়ে থাকে। ফাইনের কাণ্ডে সিজানের হাসি পায়। ফারিন, বাচ্চা মেয়ের মতো এত জেদ করছো কেন? আমি তো বাচ্চাই, আমারই তো ভালো লাগে না। যান, বুড়া কোনো মেয়ের কাছে যান। সিজান এবার শব্দ করেই হেসে দেয়। এই মেয়ে, এদিকে তাকাও। ফাইন তাকায় না। সিজান এবার জোর করে ফাইনকে বিছানায় থেকে ওঠায়। জোরই করতে পারেন শুধু। চুপ। ফাইনকে অবাক করে দিয়ে সিজান ফাইনকে কোলে তুলে নেয়। কোলে তুলে নিয়ে সে কেবিনের বাইরে চলে আসে। আরে কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? বাসায় নিয়ে যাচ্ছি। আমি হেঁটে যেতে পারবো তো, কোলে নিলেন কেন? ফাইনের কথার মধ্যে সিজান ফাইনকে নিয়ে হেঁটে যাচ্ছে। এই যে ভাই শুনেন, আমি আমার বউকে অনেক ভালোবাসি। এই যে আপা শুনেন, আমি কিন্তু আমার বউকে অনেক ভালোবাসি। এই যে চাচা শুনেন, আমি কিন্তু আমার বউকে অনেক ভালোবাসি। ফাইনের চোখগুলো কোটর থেকে বের হয়ে যাবে অবস্থা। এই সিজনটা কি করছেটা কি? যাকে সামনে পাচ্ছে তাকেই বলছে তার বউকে ভালোবাসে, আর লোকগুলো কিছু না বুঝতে পেরে বোকার মতো হা করে আছে। তারা হয়তো ভাবছে তারা কি ভুল করে পাগলের হাসপাতালে চলে এলো। এইদিকে সিজানের কাণ্ডে ফাইনের লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। এই সিজনটা তাকে লজ্জা দেওয়ার আর কোনো কারণ খুঁজে পেল না। ফাইন লজ্জায় সিজানের বুকে মুখ লোকায়। বুকে থেকে মৃদু স্বরে জিজ্ঞেস করে, এসব কি করছেন আপনি? পাগল হয়ে গেলেন? ছাড় দেয়ালের ভেতর না বলে সবাইকে জানিয়ে আমি আমার বউকে ভালোবাসার কথা বলছি। এইভাবে কয়জনে পারবে? হ্যাঁ, তোমার তো গর্ব করা উচিত এমন স্বামীকে পেয়ে। ইস রে, সবাই যে আপনাকে পাগল ভাবছে সেটা বুঝেন? হ্যাঁ, খুব খুশি। সামনে একটা বাচ্চা মেয়েকে পেয়ে সিজান তাকে বলে, এই যে মেয়ে শোনো, আমি আমার তুমি তোমার বউকে অনেক ভালোবাসো জানি আমি। সিজানকে বলতে না দিয়ে বাচ্চা মেয়েটি কথাটা বলে দিল। আর এটা শুনে ফাইন হাঁ করে মেয়েটির দিকে তাকিয়ে আছে। বাচ্চা মেয়েটিও শেষ পর্যন্ত জেনে গেল, বুঝে গেল। হায় লজ্জা, এত লজ্জা ফারিন তুই কোথায় রাখবি? সিজান ফাইনকে নিয়ে বাসায় চলে আসে। ফাইন রুমে গিয়ে চেঞ্জ করে নেয়। খুব শান্তি লাগছে তার। কেমন যেন সবকিছু তার কাছে হালকা হালকা লাগছে। অনেক বড় একটা বিপদ থেকে সে ফিরে এসেছে। অবশ্য সিজান তাকে নিয়ে এসেছে। হসপিটালের কথা মনে পড়তে ফাইনের মুখে হাসি ফুটে ওঠে। সিজান এত পাগলামি করবে সে জানতো। পাগল একটা, কি লজ্জাই নাকি তাকে ফেলে দিয়েছে। বেশি লজ্জা পেয়েছে ওই ফাজিল বাচ্চা মেয়েটার সামনে। সিজান রুমে ঢুকে দেখে ফাইন কিছু ভেবে আনমনে হেসে যাচ্ছে। সিজান কিছুটা আন্দাজ করতে পেরে মুস্কি হাসি দেয়। সিজান এসে ফাইনের পাশে বসতেই ফাইন সোজা হয়ে বসে। খুব খুশি খুশি লাগছে দেখছি। এমন জামাই পেয়ে নিশ্চয়ই গর্ব হচ্ছে, তাই না? আসলে সত্যি বলতে যতই লজ্জা পাই না কেন, আমার থেকে ভালোই লাগছে। জানি তো ভালো লাগবে। মেয়েদের মন জয় করতে এই সিজন ভালোই পারে। কি আর কয়টা মেয়ের মন জয় করেছেন? ফাইন রেগে যায়। ফাইনের রাগ দেখে সিজানের হাসি পেলেও সে হাসে না। এখন হাসা যাবে না, তাহলে আজকে তার বাসর করা হবে না। আরে তুমি ছাড়া আর একটা মেয়েরও মন জয় করার চেষ্টা করিনি। কাউকে আমার ভালোই লাগেনি, শুধু তোমাকেই ভালো লেগেছে। সত্যি তো? হ্যাঁ বাবা, সত্যি। আমি আপনার বাবা না? হ্যাঁ, তুমি আমার একমাত্র বউ। ফাইন হেসে ওঠে। সিজান উঠে গিয়ে ওয়ার্ড্রপ থেকে একটা প্যাকেট বের করে ফাইনের হাতে দেয়। কি এটা? আজকের রাতে এটা পড়বে। এটা পরে আমার সামনে আসবে। আজকে রাতে আমি তোমাকে অনেক ভালোবাসতে চাই। তোমার পুরোটাই আমি নিজের দখলে নিয়ে যেতে চাই। সেই সুযোগ কি আমি পাবো? সিজানের কথা শুনে এই মুহূর্তে ফাইনের অনেক লজ্জা লাগছে। লজ্জায় তার মাথা নুয়ে যাচ্ছে। এই সিজনটা এই মুহূর্তে এই কথাটা না বললে কি হতো না? আর এই কথা জিজ্ঞেসও বা করার কি দরকার? আমি তো ভালোবাসি, আমিও তো তাকে চাই। সে কি বোঝে না?
ফাইনকে লজ্জা পেতে দেখে সিজন ফাইনের দুগালে হাত দিয়ে বলে, আহ, ও সব লজ্জা দেখি তোমার চোখে মুখে ফুটে উঠেছে। কিছু লজ্জা রাতের জন্য রাখো তো। সিজন ফাইনের দুগালে চুমু দিয়ে রুম থেকে বের হয়ে যায়। ফাইন হাত ছেড়ে বাঁচে, সে বড় একটা নিঃশ্বাস নেয়। সিজন ড্রয়িং রুমে বসে আছে। চাচা যে কোথায় গেল বাসায়ও তো দেখছে না। আসলে চাচা বাসায় এসেছে কি সেটাও তো জানে না। সিজনের ভাবনার মাঝেই দেখে চাচা সদর দরজা দিয়ে হেঁটে আসে। সিজন হাঁ করে তাকিয়ে আছে, কারণ চাচার পরে লুঙ্গি নেই। হাফ প্যান্ট পরেই চাচা এগিয়ে আসে। চাচার লুঙ্গি কোথায় গেল? চাচা সিজনের সামনে এসে দাঁড়ায়। সিজন চাচাকে ভালো করে দেখে নেয়। চাচা, কি হাল হলো তোমার? দেখে মনে হচ্ছে খুব দৌড়ের ওপর ছিলে। আর তোমার লুঙ্গিটাও তো নাই, কাহিনী কি বলো তো? ঠিকই ধরেছিস ভাতিজা, খুব দৌড়ের উপরে ছিলাম। ওই শাহজাহান খান শালা আমার হাত থেকে দৌড়ে পালিয়ে যায়। একটা পালালে আমার মনটাকে শান্তি দিতাম, কিন্তু শালা আমার লুঙ্গিটাকে নিয়ে দৌড়ে পালালো, যার কারণে আমাকে তার পিছনে ছুটতে হলো। কিন্তু দৌড়ে লাভ হলো কি, তাকে ধরতে পারলাম না। আমার লুঙ্গিটা আর উদ্ধার করতে পারলাম না। চাচা, নিজের মান সম্মান তো খাইছই, সাথে আমার মান সম্মানও খাবে। সারা রাস্তায় এইভাবে হাফ প্যান্ট পরে এলে। আরে রাস্তা চিন্তা বাদ দে, আমার লুঙ্গি কিভাবে উদ্ধার করা যায় সেটা চিন্তা কর। লুঙ্গির অনেক দাম, আমি কি ফাও ব্যাটারে আমার দামি লুঙ্গি দিয়ে দিব? লুঙ্গি চিন্তা করা যাবে, এখন যাও তো উপরে গিয়ে তোমার এই গেট আপ চেঞ্জ করো। আচ্ছা। রাতে ডিনার করার পর সিজন কিছুক্ষণ চাচার সাথে কথা বলে নিজের রুমের দিকে পা বাড়ায়। রুমে ঢুকতেই সে অবাক হয়ে যায়। ফারিন রুমটা অন্ধকার করে রেখেছে কেন? সে ফাইন বলে ডাক দেয়, কিন্তু ফাইনের সারা শব্দ নেই। ফারিন, মজা করো না তো, কি করতে চাইছো তুমি? হঠাৎ করে সিজন তার চোখে কারো নরম শীতল হাতের ছোঁয়া অনুভব করে। এই নরম হাতের মালিকের স্পর্শ চিনতে সিজনের বেগ পেতে হয় না। ফারিন। সিজন ফাইনের হাত ধরে ফাইনকে সামনে এনে দাঁড় করায়। রুমটা অন্ধকার করে রেখেছো কেন? তোমাকে তো অনুভব করা ছাড়া আমি দেখতেই পাচ্ছি না। অনুভব করতে থাকেন, দেখতে হবে না? যেই ড্রেসটা দিয়েছি পরেছো। ওয়েট। সিজন কিছু বুঝতে পেরে যায়। তুমি ড্রেসটা পরেছো তাই না? কিন্তু এত ছোট ড্রেস আনলেন, আপনার আক্কেল জ্ঞান কিছু নাই? হ্যাঁ, এই ছোট ড্রেস পরে আমি কিভাবে আপনার কাছে দাঁড়াবো? ছোট ড্রেস বড় ড্রেস যাই হোক না কেন, সব রকম ভাবে আমার বউকে দেখার অধিকার আমার আছে। এখন আমি সুইচ অন করে তোমাকে দেখবো। না প্লিজ, আমার লজ্জা লাগছে। সিজন অবশেষে সুইচ অন করে বাতিটা জ্বালালো। ফারিনের দিকে তাকিয়ে সিজন হাঁ হয়ে যায়। ছোট সাদা ড্রেসটা ফারিনের হাঁটুর উপর উঠে আছে। ফারিন দু হাত দিয়ে জামাটা হাঁটুর নিচে নামানোর চেষ্টা করেছে, কিন্তু জামা তো নামবে না। সাদা মসৃণ পাজোড়া সিজনকে খুব টানছে। সিজন ফারিনের একদম কাছে চলে আসে। ফারিনের বুকে ধুকপুক আওয়াজ হচ্ছে, যা সিজন শুনতে পারছে। সিজন ফারিনের কানে ফিসফিস করে নেশা ধরানোর কণ্ঠে বলে ওঠে, তোমার সৌন্দর্যে আমি পাগল হয়ে যাচ্ছি। আজকে তোমাকে আমি ছাড়বো না ফারিন। ফারিন দেরি করে না, সিজনের বুকে ঝাঁপিয়ে পড়ে। ভালোবাসি আপনাকে, অনেক ভালোবাসি। সিজনও দেরি করে না, তার বউকে সে বুক থেকে উঠিয়ে কোলে তুলে নেয়। ফারিন সিজনের বুকে নিজের জায়গা না খুঁজে সিজনের চোখের দিকে তাকিয়ে তার জন্য ভালোবাসা খুঁজে নেয়। সিজন ফারিনকে কোল থেকে নামিয়ে বিছানায় শুইয়ে দেয়। ফারিন এখনও সিজনের দিকে তাকিয়ে আছে। সিজন ফারিনের একদম কাছে চলে যায়, যতটা কাছে এলে দুজন দুজনের সাথে একদম মিশে যেতে পারে। ফারিনের গোলাপি নরম ঠোঁট জোড়া কাঁপছে। সিজন ফারিনের কাপা ঠোঁটগুলো নিজের ঠোঁটের মাঝে টুপে নেয়। অবশেষে ফারিনের চোখ জোড়া বন্ধ হয়ে যায়। ফারিন সিজন দুজনেই ঠোঁটের ভালোবাসায় মত্ত হয়ে ওঠে। সিজন বিছানায় উঠে বসে নিজের শরীর থেকে টি শার্টটা খুলে ফেলে। সে এক টান দিয়ে ফারিনের বিছানায় বসিয়ে ফারিনের ড্রেসের চেন খুলে ফেলে। ফারিনের নগ্ন পিঠে চুমু খায়। ফারিন শক্ত করে বিছানার চাদর খামচে ধরে। সিজন ফারিনকে আবার বিছানায় শুইয়ে দিয়ে ফারিনের ঠোঁটে পেটে নিজের ঠোঁটের স্পর্শ দিতে থাকে। সিজনের ভালোবাসায় ফারিন পাগল হয়ে যাচ্ছে। ফারিন এবার এক হাতে সিজনের চুল খামচে ধরে। সিজন ফারিনকে নিয়ে ভালোবাসার সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে। সেখানে শুধু অফুরন্ত ভালোবাসা। দুজনেরই ভালোবাসার সাক্ষী হয়ে রইল বদ্ধরমের সবকিছু। সকালবেলা ফারিনের ঘুমটা আগে ভেঙে যায়। দুই জোড়া চোখ মেলে তাকাতেই সে সিজনকে দেখতে পায়। সিজনের বুকে সে শুয়ে আছে। দুজনে এক কাঁথার ভিতর একে অন্যকে আস্তে পিস্তে জড়িয়ে আছে। ঘুমন্ত সিজনের দিকে তাকিয়ে গত রাতের কথা মনে পড়তে লজ্জায় তার মুখ লাল হয়ে যায়। ফারিন ফ্রেশ হওয়ার জন্য উঠতে চায়,
কিন্তু পায় না। তার পিঠের উপর 2 হাত দিয়ে সিজান তাকে জড়িয়ে ধরে আছে। ফাইন সিজানের চোখের দিকে তাকিয়ে দেখে সিজান তার দিকে তাকিয়ে হাসছে। ও, তার মানে এতক্ষণ জেগেছিল, ভং ধরেছিল, পাজিল একটা। ফাইন মনে মনে বলেও মুখ দিয়ে উচ্চারণ করলো না। দেখি, আমাকে ছাড়েন, উঠতে হবে। উঠো, ধরে রেখেছে গিয়ে তোমাকে। আমাকে 2 হাত জড়িয়ে ধরেছেন আর বলছেন কে ধরে রাখছে? আমি আমার বুকে জড়িয়ে ধরেছি, তোমার কোনো সমস্যা হলে আমার কিচ্ছু করার নেই। ঢং। সিজান হেসে ফাইনকে নিজের উপর থেকে বিছানায় ফেলে দিয়ে নিচে ফাইনের উপর উঠে যায়। ঘুম থেকে উঠে বুকে একটু ভালো না বাসলে দিনটাই মাটি যাবে। লাগবে। ফাইন পুরো কথাটা শেষ করতে পারল না। তার ঠোঁটজোড়া অলরেডি দখল হয়ে গেছে। সিজন দখল করে নিয়েছে নিজের ঠোঁটজোড়া দিয়ে। 4 বছর পর। আম্মু, আম্মু দেখো আমি কি পাইছি। ফারিন ফাজানের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। 3 বছরের বাচ্চা ফাজান, সে লুঙ্গি পরেছে কিভাবে? আর লুঙ্গিটা সে পেল কোথায়? বাবা, তুমি লুঙ্গি পেলে কোথায়? আর লুঙ্গি তোমাকে কে পরিয়ে দিয়েছে? আমি আব্বুকে দেখতে যাই, আমি লুঙ্গি পাইছি। ফাজান তার ছোট্ট পা দিয়ে দৌড়ে তার আব্বু সিজানের কাছে যায়। পিছন পিছন ফাইনও যায়। আব্বু, আমি লুঙ্গি পরছি। ফাজানকে দেখে সিজান টেনে কুলে তুলে নেয়। তাই? আমার আব্বুটাকে তো লুঙ্গিতে সুন্দর লাগছে। ফাজান তার আব্বুর কথা বুঝতে মনে হয়। সে দাঁতগুলো বের করে খিলখিল করে হেসে ওঠে। আচ্ছা, ফাজানকে লুঙ্গিটা কে পরিয়েছে? তুমি? এটা জিজ্ঞেস করা লাগে? তুমি জানো না ওর যে একটা লুঙ্গি দাদা আছে? ও তাই তো। ফাইনও এগিয়ে এসে ফাজানের সাথে হেসে ওঠে। সিজান ফাইনের একমাত্র ছেলে ইমতিহান ফাজান। 3 বছর ওর, ভারী দুষ্ট কিন্তু মিষ্টি একটা ছেলে। ফাইন রান্নাঘরে রান্না করছিল। জরিনা বানো কোনো কাজে বাইরে গিয়েছিল। সিজান রান্নাঘরে এসে আশেপাশে তাকিয়ে ফাইনকে পিছন থেকে জাপটে ধরে, কাঁধে থুতনি রাখে। ফাইন লাফিয়ে উঠতে গিয়েও ওঠে না। সে বুঝে যায় এটা কে হতে পারে। কি করছেন? কেউ দেখে ফেলবে তো। কেউ দেখবে না, এখানে কেউ নেই। আব্বু, আমি আছি তো। সিজান হকচকিয়ে ফাইনকে ছেড়ে দেয়। ফাইন হেসে দেয়। সিজান দেখে ফাজান দাঁড়িয়ে ড্যাব ড্যাব করে তাদের দিকে তাকিয়ে আছে। সিজান দৌড়ে এসে ফাজানকে কোলে তুলে নিয়ে বলে, তোমার আম্মু রান্না করতে পারছিল না, তাই সাহায্য করছিলাম। আমিও রান্না করব। পরে রান্না করিও, এখন আমরা বাইরে ঘুরতে যাব, চলো। সিজান ফাজানকে নিয়ে বাইরে চলে আসে। ফাইন হেসে রান্নায় মনোযোগ দেয়। রাতে ফাজানের ঘুম পাড়িয়ে সিজান ফাইনকে নিয়ে বারান্দায় বসে। ফাইন সিজানের কাঁধে মাথা রাখে। বারান্দার গ্রিল ধরে দূরে ওই সুন্দর চাঁদটা তাদের দুজনের চোখের সামনে উকি ঝুঁকি দিচ্ছে। মিষ্টি আলোর ঝিকিমিকি সবুজ ঘাসে ঘাসে, স্নিগ্ধ হাওয়ায় দুলিয়ে মাথা, ফুলের কলি হাসে, পাখির গানে পরিবেশে মায়াবী এক ধোঁয়া। ভালোবাসি তোমায়, ভালো লাগে তোমার ছোঁয়া। আপনার মুখে ভালোবাসি শুনতে আমার খুব ভালো লাগে। আবার বলেন তো। ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। আমিও ভালোবাসি। সিজান ফাইনের কোমরে হাত দিয়ে ফাইনকে নিজের কাছে নিয়ে আসে। ফাইনও সিজানের সাথে পুরোপুরি মিশে যায়। দুজনেই নীরবতা পালন করে রাতের প্রকৃতি সৌন্দর্য উপভোগ করছে আর তাদের ভালোবাসাময় দিনের কথাগুলো ভাবছে। কিছুক্ষণ পর দুজনে 4 ঠোঁট এক করে উষ্ণ ভালোবাসায় জানান দেয়।